যে কোনো আন্দোলনে দাড়ি টুপি মানুষ দেখলে সে আন্দোলনকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার প্রবণতা রাষ্ট্রীয় যন্ত্রভাবে করা হয়। ৬১ জনের জীবন কি জীবন নয়? মাদ্রাসার শিক্ষার্থী বলে কি আমরা আউটসাইডার? দাড়ি টুপি মানে কি হত্যাযোগ্য? স্যার, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? আমার ঘরের মধ্যে বসে আমার ঘরের সামনে আমাকে দমন করার জন্য একটা ক্যাম্প বসায় রাখলেন। বসন্ত তার যেই চিরাচরিত রূপ ছিল সেই রূপটাকে কাটছাট করে একটা নতুন ফরমেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা তো বুঝি নাই যে আন্দোলন করতে গেলে আমাদের ছবি থাকতে হবে। বাংলাদেশের ইসলামোফোবিয়া এবং ধর্মবিদ্বেষ আছে। ৭১ সেকুলার প্রতিষ্ঠা করার জন্য হয়নি, ৭১ সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য হয়নি। আসসালামু আলাইকুম রিদওয়ান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমাদের এই প্রোগ্রামে পেয়ে আসলে আমরা খুবই কৃতজ্ঞ বোধ করছি এবং আমরা খুবই আনন্দিত। রিদওয়ান ভাই, একদম শুরু থেকে শুরু করি যে জুলাই ২৪, আমাদের জুলাই ২৪-এর আন্দোলন বা বিপ্লবকে যদি আমরা চিন্তা করি, এটার মূল জায়গাটা ছিল, আমি বলবো আমার মতে বা আমাদের মতো যারা আমরা দেখেছি, আমরা ওই সময় প্রত্যক্ষ করেছি বা আমরা হয়তো মাঠে ছিলাম, আমাদের মনে হয়েছে যে দুটা শক্তিশালী দুর্গ আমাদের ছিল। একটা ছিল হচ্ছে রামপুরাতে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের, আরেকটা শক্ত দুর্গ ছিল যাত্রাবাড়ি। এবং বলা হয়ে থাকে যে যাত্রাবাড়ির যে অবস্থান ছিল আমাদের আলেম সমাজ এবং সাধারণ জনগণের এবং ছাত্রদের, অবশ্যই এটা কখনোই আসলে এই জায়গাটায় যুদ্ধ থামিনি এবং এই জায়গাটা কখনোই আমাদের ছাত্র জনতা এই জায়গাটা ছেড়ে দেয়নি, সবসময় এটা তাদের দখলে ছিল। আপনি সেই জুলাইয়ের, আমি বলবো জুলাই সেক্টরের একজন যোদ্ধা। সো আপনার কাছ থেকে শুনতে চাই আপনার জুলাইটা কেমন ছিল, আপনি কিভাবে জুলাইতে শরিক হলেন? আসলে জুলাই আমাদের কাছে এসেছিল একটা আশার একটা সঞ্চার নিয়ে এসেছিল। আমরা একটা আশা জাগা নিয়ে মানুষের আন্দোলনে মানুষের যে জনসম্পৃক্ততা দেখেছিলাম। প্রাথমিকভাবে এই আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন। আর এই কোটা সংস্কার আন্দোলনে আমাদের মানে এটার মধ্যে মনোসমর্থন ছিল। যেমন ২০১৮ সালেও আমি এটার পক্ষে লেখালেখি করেছিলাম, কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সেই হিসাবে এটার সুবিধাভোগী আমি একজন। ফলে আমি এই সুবিধাভোগী চিন্তার দ্বারা প্রভাবিত ছিলাম না। আমি চিন্তা করেছি যেটা ন্যায্য, যেটা ইনসাফের পক্ষে থাকতে হবে। আমার সুবিধা হয়েছে বলে যে আমি এটার পক্ষে থাকবো, বিষয়টা এমন নয়। এবং ২০১৮ সাল থেকে এই কোটার সাথে আমি সম্পৃক্ত বা এটার আন্দোলনের সাথে আমি এটার পরিচিত। তারপর ২০২৪ সালে যখন এই কোটা সংস্কার আন্দোলন আমাদের সামনে আসলো, আমরা এটার পক্ষে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছিলাম। কারণ আপনি জানেন ভালো করে যে কোনো আন্দোলনে দাড়ি টুপি মানুষ দেখলে সে আন্দোলনকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার প্রবণতা রাষ্ট্রীয় যন্ত্রভাবে করা হয়। এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকার এক্ষেত্রে তো এক কাঠি সরেস। তারা সবসময় দাড়ি টুপি দেখা মানে হলো জঙ্গিবাদের উত্থান। এমনকি জঙ্গিবাদী উত্থান নাই বাংলাদেশে, তারপরেও নাটক সাজিয়ে সাজিয়ে তারা কিন্তু এইসব বিগত সময় করেছে। তো আমরা এই আন্দোলনের শুরু থেকে আমরা মনোসমর্থন দিয়ে যাচ্ছিলাম, যেহেতু শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত এই বিষয়। এবং আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা এই বিষয়ে যখন তাদের সামনে যখন এই বিষয়টা আসলো, এবং মাদ্রাসা শিক্ষার্থীরা এই বিষয়ে ওই শুরু থেকে আমাদের একটা কমান্ড ছিল যে শুরু থেকে আমাদের মনোসমর্থনের মধ্যেই থাকা দরকার, এর বেশি কিছু এই মুহূর্তে করা দরকার নেই, আমাদের এরকমই একটা ব্যাপার ছিল। কিন্তু এই যে যারা মাঠ পর্যায়ে যারা ছাত্র জনতা ছিল বা ছাত্ররা ছিল, তাদেরকে তাদের নৈতিক জায়গা থেকে তাদেরকে পানির বোতল দেওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং তাদেরকে সামনে যাওয়ার ক্ষেত্রে প্রেক্ষাপট তৈরি করে দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা অতুলনীয় ছিল। বিশেষ করে যাত্রাবাড়ি এরিয়াতে আমি নিজ চোখে এটা দেখেছি। আচ্ছা, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, এই যে মৌনসম্মতির কথা বলছেন, যে আপনাদের প্রাথমিক চিন্তা ছিল যে আপনারা মৌনভাবে এটাকে সম্মতি জানাচ্ছেন, মাঠ পর্যায়ে হয়তো সরাসরি আপনারা জড়িত হচ্ছেন না। এই চিন্তাটার পেছনের কারণটা কি ছিল? এটা কি আপনাদের মুরব্বী যারা আছেন, ওস্তাদ যারা আছেন, ওনাদের সিদ্ধান্ত ছিল, নাকি এটা আপনাদের কিভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল প্রাথমিকভাবে? বিষয়টা হলো প্রাথমিকভাবে মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম সমাজ তারা তো দীর্ঘ সময় রাষ্ট্রীয় যে সরকারি চাকরির যে বিষয়, সেই সরকারি চাকরিতে কিন্তু তাদের কোনো সুযোগ নেই। ফলে কোটা সংস্কারের আন্দোলনে আমাদের ওইভাবে একদম সশরীরে নেমে যাওয়াটা, এটা বিশেষ কোনো ফ্রেমিং করে ফেলে কিনা সরকার, এই কারণে আমরা বলছিলাম যে থাক, ও তারা করতেছে তারাই করুক, আমরা বরং এটা পিছন থেকে প্যাট্রোনাইজ করি, আমরা এটাকে দেখি, আমরা অবজার্ভ করি এটা কোন পর্যায়ে যায়।
আপনারা কি এটার আউটকামটা চিন্তা করতে পেরেছিলেন যেটা আসলে কতদূর পর্যন্ত এই আন্দোলন যেতে পারে? কারণ আওয়ামী সরকারের সময় একটা টেন্ডেন্সি ছিল এরকম যে কোনো একটা আন্দোলন বা মুভমেন্টকে তারা অন্য একটা ইস্যু দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করতো, মোড় ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতো। সো এই ব্যাপারে এই আন্দোলনের ক্ষেত্রে আপনাদের আসলে চিন্তাভাবনাটা কেমন ছিল বা আপনারা কতটুকু এটা করতে পেরেছিলেন? শুরুর দিকে আমরা যখন এই আন্দোলনটাকে মানে অবজার্ভ করতেছিলাম, আমাদের কাছে নানান ডাইমেনশন আসা শুরু করলো। আমরা ভাবলাম যে এটা ওই ছাগলকাণ্ডেরকে ধামাচাপা দেওয়ার জন্য এটা কিনা, আবার এইটা আবার অন্য ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য কিনা, আবার এই ইস্যুর পর এই ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য আবার নতুন কোনো ইস্যু আসবে কিনা, এ নিয়ে আমাদের নানান ডাইমেনশন ছিল। আমরা ভাবতেছিলাম যে আসলে কিভাবে এটাকে মানে এটার নেওয়া যায়, বেনিফিশিয়ারি হওয়া যায়। এবং আমরা যখন দেখলাম যে একদম 15 তারিখ যখন আবু সাঈদের দুহাত প্রসারিত করে দিয়ে মানে বুকের মধ্যে গুলি পেতে নেওয়ার যে দৃশ্য আমরা দেখলাম, এবং পুলিশ গুলি করার জন্যই তাকে যে আক্রমণ করে বসলো, এই দৃশ্য একটা জুলাই আন্দোলনকে একটা অন্যরকম মোড় দিল। আমরা এরপরে দেখলাম যে শুধু আবু সাঈদ নয়, একে একে 6 জন শিক্ষার্থী হতাহত হলো। এরপর আমরা চিন্তা করলাম যে না, এখন আর আমাদেরকে ওই মৌন সমর্থনের মধ্যে থাকলে হবে না, আমরা এটার মধ্যে সিরিয়াসলি আমাদের এটার পক্ষে নেওয়া উচিত। এবং এরপরে আমরা তরুণ আলেম যারা ছিল, তরুণ আলেমদেরকে নিয়ে আমরা মিটিং করে বা আমাদের নিজেদের মধ্যে গ্রুপ করে আমরা একটা বিবৃতি প্রকাশ করলাম। সেই বিবৃতির মধ্যে আমরা এই আন্দোলন কেন নৈতিক, কেন এই আন্দোলন ন্যায্য, এবং সরকার যে দমন নিপীড়ন করতে করতে বিগত সময়ে 2013 সালে দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীদের উপর যে অবর্ণনীয় নির্যাতন, আলেম সমাজের উপর অবর্ণনীয় নির্যাতন, এবং বিশেষ করে রাত্রে কারেন্ট অফ করে দিয়ে, বিদ্যুৎ অফ করে দিয়ে তাহাজ্জুদরত মুসল্লিদের উপর যেভাবে অতর্কিত হামলা, মানে বিশ্বে এরকম কোনো নজির আছে কিনা আমার জানা নেই। তো এইরকম একটা মানে হত্যাযজ্ঞ চালিয়েও কিন্তু আওয়ামী লীগ সরকার টিকে গিয়েছিল, এবং জঙ্গিবাদের উত্থান দেখানোর একটা নাটক কিন্তু তারা মানে ন্যারেটিভ তৈরি করতে সক্ষম হয়েছিল। আমার মনে হয় সে সময় যদি ছাত্র জনতা বলেন বা সুশীল সমাজ বলেন, তারা যদি ওই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতো, অর্থাৎ সরকারকে যদি মানে প্রশ্নবিদ্ধ করতো যে আপনারা এই যে অধিকার কিন্তু ওই সময় একটা লিস্ট করেছিল 61 জনের, ওই সময় ওই 61 জনকে যে মানে হত্যা করলো একই দিনে একই স্পটে, তো ওই সময় যদি সুশীল সমাজ প্রশ্ন করতো যে কেন আপনারা তাদের প্রতি এরকম আগ্রাসী উঠলেন, কেন আন্দোলন দমানোর জন্য তো আরো অনেক গণতান্ত্রিক উপায় আছে, তাহলে আপনারা কেন মানে এই আগ্রাসীটা হলেন, তখন আমার মনে হতো যে তাহলে কিন্তু 24-এর প্রেক্ষাপট রচনা হতো না, তখনই কিন্তু সরকার পড়ে যেত। কারণ 61 জনের জীবন কি জীবন নয়? মাদ্রাসার শিক্ষার্থী বলে কি আমরা আউটসাইডার? এরকম কেন হয় যে যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থী এবং জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থী দুইটার চেহারা কি আলাদা, দেখতে কি অন্যরকম লাগে? দাড়ি টুপি মানে কি হত্যাযোগ্য? মানে এই বিষয়গুলো কিন্তু দীর্ঘ সময় কিন্তু একটা ন্যারেটিভ হয়ে আসছে। শিবির করার কারণে কিন্তু আপনার শহীদ আবরার ফাহাদকে কিন্তু হত্যা হতে হয়েছে। এ ধরনের ঘটনা কিন্তু মানে একটা না, এরকম অনেক ভাবে আমরা দেখেছি যে এরকম আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষার্থী, তাদেরকে অনেকভাবে অবদমন করা হতো, তাদেরকে ফ্রেমিং করা হতো। তারপর 2021 সালে মোদি বিরোধী আন্দোলন সামনে আসলো। মোদি বিরোধী আন্দোলনে আমরা আমাদের যেই মানে ওই সময় আমাদের যে বয়ানটা ছিল যে মোদি হলো একজন সাম্প্রদায়িক মানুষ, আর মুক্তিযুদ্ধ হলো আমাদের মানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা চেতনা। মুক্তিযুদ্ধ তো আমরা সবাই করেছি। ফলে এই মুক্তিযুদ্ধের একটা রজত জয়ন্তী মানে 50 বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ করা হচ্ছে, এমন একজন লোককে যে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী একজন লোক। তো ফলে আমরা মনে হচ্ছিল যে না, এখানে তার মতো একজন সাম্প্রদায়িক লোককে আমরা বাংলাদেশে দেখতে চাই না। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে মাদ্রাসা শিক্ষার্থীরা নেমেছিল, আলেম সমাজ নেমেছিল, এমনকি বামপন্থী কয়েকটা সেক্টরের লোকও কিন্তু নেমেছিল, এবং গণ অধিকার পরিষদ বলেন। ওই সময় কিন্তু এটা মানে এমন না যে শুধুমাত্র আলেম সমাজের নেমেছিল, কিন্তু পরবর্তী দমন যখন করা হয়েছে তখন কিন্তু শুধু মাদ্রাসা শিক্ষার্থীকে টার্গেট করে করে হত্যা করা হয়েছে। আপনি দেখবেন ব্রাউনবাড়িয়াতে আপনার 17 জন মানুষকে হত্যা করা হয়েছে, হাটাজারিতে 4 জন মানুষকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তো এই পুঞ্জীভূত ক্ষোভ দীর্ঘদিনের আমাদের ছিল, আমাদের একটা ইন্তেফাদার দরকার ছিল, আমাদের একটা প্রতিশোধের দরকার ছিল। যে কেন সবসময় মানে প্রতিশোধ ঠিক এরকম না যে আমরা আগ্রাসী হয়ে প্রতিশোধ করবো, আমরা ইনসাফের প্রতিশোধ আর কি, যে ইনসাফটা আমাদের কায়েম করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই, সেইটা আমাদেরকে তৈরি করতে হবে। কারণ প্রতিবার আমাদেরকে হতাহত করে দিয়ে একটা সরকার পার পেয়ে যাবে, এবং এর মধ্য দিয়ে মূলত বাংলাদেশের পতনটা হচ্ছিল। হ্যাঁ, কারণ এই এরপর যখন আমি টাইমলাইনটা আবার শুরু করি থেকে 18 তারিখ থেকে। এরপর আমরা তো ওই সময় 18 তারিখে
মাদ্রাসার শিক্ষার্থী এবং আলেম সমাজকে নামার জন্য একটা তরুণ আলেমদের একটা বিবৃতি আমরা প্রকাশ করলাম। সেখানে আন্দোলন কেন নৈতিক সেটা আমরা উপস্থাপন করলাম। এরপরে আমরা দেখলাম যে হেফাজত ইসলামের একটা বিবৃতি আসলো সামনে। হেফাজত ইসলাম সেখানে বলল যে আন্দোলনে এখন সবাইকে নামতে হবে এবং যারা এই 6 জন শিক্ষার্থী যারা যারা মারা গেছে তাদেরকে শহীদ ঘোষণা করেছে। হেফাজতের এই শহীদ ঘোষণার যেই বিষয়টা অত্যন্ত চমৎকার ছিল। ফলে মানুষ যে একটা শিক্ষার্থীরা যে একটা বিয়ার মধ্যে ছিল, একটা কি বলে এটাকে, দ্বিধাদ্বন্দ্বে ছিল, যে একটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা চেতনা পেয়েছে এই শহীদি মর্যাদার একটা ঘোষণা থেকে। এরপরে আমরা দেখলাম পরের দিন ছিল 19 তারিখ। এরপর 18 তারিখে কিন্তু মনে করেন ইন্টারনেট অফ, এবং ইন্টারনেট অফ করে দিয়ে গলির মোড়ে মোড়ে মনে করেন ব্লক রেড দিয়ে পুলিশ গণগ্রেফতার চালিয়েছে। এসব দৃশ্য যাত্রাবাড়ির প্রত্যেকটা চোখ দেখেছে। এমন না যে এখানে আমরা কোনো খবর পাচ্ছি, কোথাও থেকে আমাদের কাছে খবর দেওয়া হচ্ছে, এরকম না। আমরা প্রত্যেকটা চোখ এই দৃশ্যগুলো দেখেছে। এমন কোনো চোখ নেই যে এই দৃশ্য দেখেনি। ফলে এখানে কোনো অ্যানাউন্সমেন্ট নাই, কোনো অন্য কোনোভাবে ডাকার কোনো প্রবণতা নাই, কিন্তু মানুষ তার যেই নিজস্ব একটা বিবেকবোধ, সেই বিবেকবোধ থেকে এই রাস্তায় কিন্তু নেমে এসেছিল। 19 তারিখ আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসায় জুমার নামাজের সময় আমরা নামাজ পড়ছিলাম, আর পুলিশ অতর্কিত বিনা কারণে মাদ্রাসার ভিতরে গুলি নিক্ষেপ শুরু করলো, টিয়ার শেল নিক্ষেপ শুরু করলো। নামাজের মধ্যেই মানুষ একেবারে কাতারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হওয়া আমরা দৃশ্য দেখতে পাইলাম। এই যেন সাক্ষাৎ একটা ফিলিস্তিন। হ্যাঁ, এই জুলাই আন্দোলনে কিন্তু একটা ফিলিস্তিনও নেমে এসেছিল। একটা ফিলিস্তিনের মধ্যে যে ধরেন একটা অমানবিকতার যে একটা ছায়া আমরা দেখতে পেরেছিলাম, এই জুলাইতে কিন্তু এই ঘটনা আমরা দেখেছি। দেখবেন যে একটা ভিডিও আছে যে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, ফজরের আজান সম্ভবত, সে আজানে গুলির আওয়াজ, মুয়াজ্জিনের কণ্ঠ কাঁপা কাঁপা। তো আমরা এটাকে জুলাইয়ের আজান হিসেবে দেখেছিলাম। হ্যাঁ, তো এই ধরনের প্রত্যেকটা ডাইমেনশন কিন্তু আছে। জুলাইয়ের নামাজ কিন্তু আমরা দেখছি রাস্তায় রাস্তায় মানুষ কীভাবে নামাজ পড়েছে। তারপর আমাদের জুলাইয়ের ফতোয়া একটা আছে, যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে 18 জুলাই একটা ফতোয়া প্রদান করা হয়। সেই ফতোয়া প্রদানে সরকার যে বলেছিল যে রাজাকারের নাতিপুতিরা অনগ্রসর থাকবে এবং তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে না, বা তারা পাবে নাকি মেধাবীরা পাবে, এই ধরনের একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল। এরপরে কিন্তু আমরা দেখেছেন যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই ধরনের স্লোগান কিন্তু এসেছিল। আমরা আমাদের কাছে একটি সেই চেতনার আলোকে একজন প্রশ্ন করেছিল মাদ্রাসার মধ্যে যে আসলে কি তাই যে একজন রাজাকারের সন্তান বা তার নাতিপুতিরা, সে কি তার রাজাকারের সন্তান নাতির হওয়ার কারণে কি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে কিনা, একজন প্রশ্ন করেছিল এরকম। এমন আপনি দেখবেন যে সম্ভবত 2021 কি 22 সালের মধ্যে এরকম একটা আইন করার চেষ্টা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার, যে রাজাকারের নাতিপুতিরাও তারাও রাজাকার হিসাবে চিহ্নিত হবে, বা তাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হবে না, সরকারি চাকরি দেওয়া হবে না। এই ধরনের কিন্তু একটা আইন করার একটা ছিল, তাদের একটা প্রস্তুতি ছিল। তো ওই সময় যদিও হতে পারেনি বা এটা হতে দেওয়া উচিত না। তো সেই আলোকে হয়জন আমাদের মাঝে আমাদের একজন লোক রংপুর থেকে, তার নাম এই মুহূর্তে মনে নেই আমার, তো সে আমাদেরকে প্রশ্ন করেছিল মাদ্রাসায় যে রাজাকারের সন্তানাদি হওয়ার কারণে বা তাদের নাতিপুতি হওয়ার কারণে কি তাদেরকে রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে কিনা। তো আমাদের ইসলামের আলোকে আমরা ফতোয়া দিয়েছিলাম যে না, এটা কোনোভাবে হওয়া উচিত না। যে অপরাধ করছে শাস্তি শুধুমাত্র তার, হ্যাঁ, অপরাধীর কারণে তার ছেলে মেয়ে বা কিংবা তার নাতিপুতিদেরকে অপরাধের আওতায় আনা যাবে না, তাদেরকে শাস্তির আওতায় আনা যাবে না। এই ধরনের ফতোয়া কিন্তু আমরা ওই মুহূর্তে দিয়েছিলাম 18 জুলাই। এটা কিন্তু জুলাইয়ের ফতোয়া। তারপর আমরা দেখছি জুলাইয়ের খুতবা আছে 5ই আগস্ট যাত্রাবাড়ি শনি আকরা রোডে একজন গগন বিদারী, সে আল্লাহ তাআলার সাহায্য কামনা করছে। হ্যাঁ, যে মুসা আলাইহিস সালামকে যেভাবে সাহায্য করেছেন, তারপর অন্যান্য নবীদেরকে যেভাবে সাহায্য করেছেন, আমাদেরকে কেন আপনি সাহায্য করছেন না, বা আপনি কি করবেন না, আপনার ওয়াদা তো সত্য। এই ধরনের যে একটা সাহায্য চাওয়ার যে একটা ঘটনা আমাদের সামনে আছে, ওটা কিন্তু জুলাইয়ের খুতবা। এই ধরনের নানান কিন্তু ডাইমেনশন আছে জুলাইয়ের মধ্যে। শুধুমাত্র জুলাই নয়, জুলাই একটা মজলুমের একটা বিজয়ের একটা স্মারক। আর এই জুলাই তো বিজয় হয়েছে অনেক পরে, কিন্তু জুলাইয়ের আগে দিয়ে যে নির্যাতনের ভয়াবহ চিত্র আমরা দেখেছি, বিশেষ করে যাত্রাবাড়িতে, সেটা আরো ভয়াবহ ছিল। এই বিজয়টা তখনই বিজয় মনে হয়েছিল যখন এই মানুষগুলোর যেই আকাঙ্ক্ষা ছিল, যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, যে কি কারণে তারা রাস্তায় নেমে এসেছিল,
সেই আশা আকাঙ্ক্ষার প্রাথমিক যে বাস্তবায়ন, যে স্বৈরাচারকে, ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া, সেটার যখন আমরা মানে বুঝতে পেরেছি যে ফ্যাসিবাদ বা স্বৈরাচারের যে আইকন শেখ হাসিনা, সে যখন চলে গেছে, তখন আমরা একটু আশ্বস্ত হয়েছি যে না, তাহলে এবার মনে হয় আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা দেখতে পারবো। কিন্তু আপনি দেখবেন যে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর মানে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের আশেপাশে। মানে দেখেন, তাহলে কার কমান্ডে? বিবিসি কিন্তু একটা ডকুমেন্টারি করেছে যে হাসিনার কমান্ডে, কিন্তু হাসিনা অলরেডি গন। তাহলে কার কমান্ডে করলো? মানে পুলিশ এত আগ্রাসী কেন? আমার নিজের টাকায় খেয়ে, আমার নিজের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, এই পুলিশ মানে সে গুলি করছে, মানে কি কারণে? এখানে আমি যদি একটা প্রশ্ন করি এরকম যে ঢাকা শহরে তো বিভিন্ন এলাকা ভিত্তিক আন্দোলন চলছিল, বিপ্লব চলছিল, প্রতিরোধ চলছিল। যাত্রাবাড়িতে আমরা যেটা দেখেছি, একদম শুরু থেকে যাত্রাবাড়িটা লকড ছিল এবং এখানে পুলিশি আগ্রাসনও বেশি ছিল, কিন্তু কখনোই ছাত্র জনতা মাঠ থেকে চলে যায়নি। বা আপনি কারফিউ বলেন বা যে কোনো অবস্থাতেই এখানে সবসময় এটা ছাত্র জনতার দখলে ছিল। এইটার অন্যান্য জায়গার তুলনায় এই যে এখানে আমাদের দখল বা ছাত্র জনতার দখলটা বেশি ছিল, এটার পেছনের ব্যাখ্যাটা আপনি কিভাবে দেবেন? এটা কি শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা বেশি ছিল এজন্যই কি এটা সম্ভব হয়েছিল, নাকি এখানে সাধারণ ছাত্র জনতা যেটা তাদের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল? আপনার দৃষ্টিতে এটা? আমার দৃষ্টিতে আসলে মাদ্রাসা শিক্ষার্থীদের তো আসলেই মানে আপনি দেখবেন যে যখনই কোনো গণ আন্দোলন হয়, আর সেই আন্দোলনে যখন নৈতিক ভিত্তিটা মজবুত থাকে, অর্থাৎ নৈতিক আদর্শ সম্পন্ন মানুষ যখন এই আন্দোলনে নেমে আসে, তখন সেই আন্দোলন কিন্তু একটা গণজোয়ার সৃষ্টি করে। যাত্রাবাড়ির ঘটনা সেটাও হয়েছিল। আপনি দেখবেন যে মানে আপনি এই ইয়েটা দেখেন, আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়েছে 16 তারিখ থেকে। 17 জুলাই কিন্তু আমরা সর্বপ্রথম যাত্রাবাড়িতে নেমে এসেছিল। এরপর 18 জুলাইতে যেই ম্যাসাকারটা হয়েছিল আপনার রামপুরায়। হ্যাঁ, রামপুরায় বলা হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি যে শিক্ষার্থীরা, তারা তো সাধারণ পরিবারের হয় না, তারা একটু এলিট পরিবারের হয়, তারা একটু সাধারণ যেই পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হয় তাদের তুলনায় তারা একটু বেশি উচ্চবিত্ত পরিবারের হয়ে থাকে। ফলে তাদের সন্তানরা যখন মনে করেন এইগুলির মানে শিকার হলো, তারা যখন একে একে গণহত্যার শিকার হলো, তখন এই আন্দোলন কিন্তু মানে উচ্চবিত্তে যারা মনে করেন রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে যারা একটা বিশেষ ভূমিকা রাখে, কেন্দ্র ভূমিকায় থাকে, তাদের মনের মধ্যে নাড়া দেওয়া শুরু করলো। পরের দিন কিন্তু মনে করেন আসলো যে স্যার, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? হ্যাঁ, সে এই কথাটা কিন্তু একজন পুলিশ সদস্যের, সে তার আরেক পুলিশ সদস্যকে বলতেছে যে স্যার, আমার ছেলেকে গুলি করতে আপনার কয়টা গুলি লেগেছিল? যাত্রাবাড়ির ঘটনা ছিল। এটা কাজলায় একটা ঘটনায়, সে কাজলার রোডে এই ঘটনা ঘটেছিল। তো এগুলো মানে মানুষকে আন্দোলিত করেছিল, মানুষকে আলোড়িত করেছিল যে এই স্বৈরাচারী সরকার যে প্রত্যেকবার হতাহতের ঘটনা ঘটিয়ে বারবার টিকে যাচ্ছে, মানে এই ডিক্টেটরকে আর কোনোভাবেই সুযোগ দেওয়া উচিত না। হ্যাঁ, এই কারণে আমরা 17 জুলাই সর্বপ্রথম মাদ্রাসা মানে যাত্রাবাড়িতে প্রতিরোধটা গড়ে ওঠে। 18 জুলাই সেটা রামপুরা এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর 19 তারিখ ছিল শুক্রবারে তো আমাদের বললাম যে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় একদম ফিলিস্তিনি কায়দায় মনে করেন টিয়ার শেল নিক্ষেপ হলো, গুলিবর্ষণ হলো। আমি নামাজ পড়ছিলাম, আমার ছিটাগুলি আমার গায়ে গায়ে এসে পড়ছিল। তো এই দৃশ্য তো একটা ভয়ানক দৃশ্য। ফলে নামাজের পরে শিক্ষার্থীরা আর সেই মানে তাদের যে পুঞ্জীবিত ক্ষোভ দীর্ঘ সময় ধরে এবং বৈষম্য, তারা যে মানে রাষ্ট্রীয় বৈষম্যের সেই পুরান আমল থেকে তারা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার, তাদের পুঞ্জীবিত ক্ষোভ একেবারে হয়ে উঠলো, উজ্জীবিত হয়ে উঠলো। একই যোগে তারা 19 তারিখ সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষার্থীরা মানে এই ব্লক দিয়ে রাখলো। এই যে 19 তারিখ যে ব্লক হলো, এরপরে আর যাত্রাবাড়ি কখনো ব্লক ছোটে নেই। সর্বোচ্চ পুলিশ আগ্রাসী হয়ে কাজলা ব্রিজ পর্যন্ত গিয়েছিল, কিন্তু কখনো সেই কাজলা ব্রিজ কোর্স করে আপনার শনিয়াকড়া বা আর ওই পারে যেতে পারেনি, কারণ সব সময় এখানে ছাত্র জনতার দখলে ছিল। কারণ এখানে ঘনবসতি বেশি এবং আপনি দেখবেন যে এখানে শ্রমিক ছিল সবচাইতে বেশি। শ্রমিকদের এখানে যেই আন্দোলনে জনসম্পৃক্ততার যে ইতিহাস, সেটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। কারণ শ্রমিকরা, আমরা তো নামতাম ফজরের পরে যে সময় সবাই ঘুমোতে যেত, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা তো ফজরের পরে একটা ফজর নামাজ পড়েই তারা বের হয়ে আসতো। এবং আপনি দেখবেন যে ফজরের পরে আপনি যাত্রাবাড়ি মোড় থেকে নিয়ে একদম সাইনবোর্ড পর্যন্ত
রাস্তা যেন একদম শুভ্র, একদম ছায়ায় একদম হয়ে যাচ্ছে, সাদা, একদম সাদা টুপিতে একদম ভরপুর। তো সাদা টুপির মিছিল এরকম আমরা দেখতে পাইছিলাম। তো এরপর যখন মাদ্রাসা শিক্ষার্থীরা 10টা-11টা বাজা শুরু করলো, তাদের ক্লাস শুরু হয়ে যায়, আবার একটু বিশ্রামের প্রয়োজন, খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে, তারা আস্তে আস্তে আবার মাদ্রাসার দিকে ফেরে। এরপরে মনে করেন শ্রমিকরা আবার সেটাকে আবার দ্বিতীয় শিফট, মানে শিডিউল আকারে দ্বিতীয় শিফট আকারে তারা আবার এটার রোটেশন করে তারা আবার এটার মানে হাতে নেয়, এটার দখলদারি বুঝে নেয় যে না, একে পুলিশকে কোনোভাবেই চান্স দেয়নি। মানে 19 তারিখের পর পুলিশ কখনোই আপনি এটার কি কোনো আপনাদের ভেতরে ইন্টার কোঅর্ডিনেশন ছিল বা আপনাদের নিজেদের মধ্যে কথা হতো? সাধারণ মানুষ যারা বা শ্রমজীবী মানুষ যারা, তারা এবং আপনাদের মাদ্রাসার ছাত্ররা, আপনারা তো একসাথে আন্দোলন করছেন, যুগপৎ আন্দোলন করছেন, রোটেশন ভিত্তিতে করছেন, যে তাদের পরে তারা নামছে, নেমে করছে। এটা আপনাদের ভিতরে কোনো ধরনের কথা চলতো কিনা বা কোঅর্ডিনেশনটা হতো কি? মানে এরকম কেন্দ্রীয় যে কোঅর্ডিনেশন সেটা হয়নি, মানে কেন্দ্রীয় আকারে বা নির্দেশনা আকারে হয়নি। তবে ওই যে আমাদের যে দেখা সাক্ষাৎ হতো, চায়ের দোকানে যে আড্ডাটা হতো, যে ওখান থেকে যে একটা ঝড় উঠতো যে পরের দিন আমরা কি করতে পারি, পুলিশ যে আমাদের উপরে এই করতেছে, কে কে মারা গেছে কোথায়, এসব যে আমরা আলোচনা করতেছিলাম চায়ের দোকানে বসে, সেখান থেকে আমাদের একটা নির্দেশনা সেট হয়ে যেত যে ঠিক আছে, ওখানে তাহলে এটা হচ্ছে, এখানে হচ্ছে। আমরা দিন শেষে এক জায়গায় একত্রিত হই। সে একত্রিত হওয়ার ফলে আমরা কোথায় কি হচ্ছে এবং কোথায় বেশি হতাহতের ঘটনা ঘটতেছে, কোথায় আওয়ামী লীগের যেই ছাত্রলীগের যে দৈরাত্য সেটা কোথায় বেশি শুরু হচ্ছে। আপনি দেখবেন দনিয়া কলেজের ভিতরে তো মানে রীতিমতো পুলিশ এবং আনসার বাহিনী, তারপর ক্যাম্প বসেছিল, আর্মির ক্যাম্প ওখানে বসেছিল। ফলে দনিয়া কলেজের শিক্ষার্থীরা মানে তাদের ক্যাম্পাসের মধ্যে তাদেরকে দমন করার জন্য তাদের ক্যাম্পাসের মধ্যেই মানে বুঝতে পারতেছেন যে কতটা মানে আত্মঘাতী, যে আমার ঘরের মধ্যে বসে আমার ঘরের সামনে আমাকে দমন করার জন্য একটা ক্যাম্প বসায় রাখলেন। ফলে মানে এগুলো আসলে পুঞ্জীভূত ক্ষোভ। এই ক্ষোভ মানে একদিনে জন্মায়নি, এই ক্ষোভ হুট করে জন্মায়নি, কিন্তু মানে একটা আবু সাঈদের হত্যার মধ্য দিয়ে যে চেতনা জাগ্রত হয়েছিল মানুষের মধ্যে, সেই চেতনা আর কেউ দমিয়ে রাখা, মানে এটা একটা বসন্ত, হ্যাঁ, এটা একটা বসন্ত আকারে সবার মধ্যে ছড়িয়ে গিয়েছিল। ফলে এখানে যদি কেউ আওয়ামী লীগও করতো, সে মানে লজ্জায় যে সে বলতে পারতো না যে আমি আওয়ামী লীগের সাপোর্ট করি, বা সে এলাকা থেকে বিতাড়িত হয়ে গেছিল অলমোস্ট। যদি সে এই বসন্তের সুবাস কি আমরা আসলে ধরে রাখতে পারলাম? আগস্টের পরে আমাদের যে জুলাই বিপ্লব নিয়ে যে ক্রেডিট নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, এনসিপির যাত্রা শুরু, নতুন রাজনৈতিক মেরুকরণ, এখানে কি আসলে শেষ পর্যন্ত এই সুবাসটা থাকলো বসন্তের? আসলে বসন্ত যখন হয়, বসন্ত আসলে বসন্তের মতো, বসন্তের কোনো আলাদা ফরমেশন হয় না যে বসন্ত দেখতে এইরকম হবে, এই বসন্ত এইরকমের বাইরে অন্যরকম হবে না, এরকম হয় না। বসন্ত মানে হলো গণজোয়ার, হ্যাঁ, মানে গণ আন্দোলনের একটা স্পৃহা, একটা চেতনা। কিন্তু যখন দেখলাম আমরা যে নতুনভাবে ইন্টারিম সরকার গভর্নমেন্ট হলো, মানে তারা শপথ নিল সংবিধানের অধীনে, এরপরে আবার এনসিপি গঠন হলো, এরপর নানান ডাইমেনশন যখন সামনে আসলো, তখন দেখলাম যে আসলে এই যে বসন্তর যেই একটা সেখান থেকে পরবর্তীতে পদত্যাগ করেছি অবশ্যই। তো যখন দেখলাম যে আসলে বসন্তকে পুনর্ব্যাখ্যা করা হচ্ছে, বসন্ত তার যেই চিরাচরিত রূপ ছিল সেই রূপটাকে কাটছাট করে একটা নতুন ফরমেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন বুঝলাম যে না, এখানে তাহলে মানে বসন্তকে আর বসন্ত রাখা হচ্ছে না, বসন্তকে একটা অফিসিয়াল একটা রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেরকম ভাবে মুক্তিযুদ্ধকে অফিসিয়াল রূপ দিয়েছিল আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের একটা চেতনা ব্যবসার দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে। কারণ এটা হলো মানে খুব স্বাভাবিক যে পৃথিবীতে, মানে সারা পৃথিবীতে জালেম সবসময় একরকম থাকে, আর মুসলিমর রক্তও কিন্তু সব দেখতে লালই হয়। সারা পৃথিবীতে মজলুম একই রকম। তো আমরা যখন মজলুম ছিলাম তখন আমরা কাঁধে কাঁধে লড়াই করে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। কিন্তু এরপর যখন স্বৈরাচার আমাদের মাথার উপর থেকে সরে গেল, আমাদের যে নিজস্ব স্বার্থ চেতনার যেই মানে চেতনা, স্বার্থ উদ্ধারের যেই স্পৃহা, সেটা জাগা শুরু করলো। ফলে এখন আমরা কে কার থেকে বেশি ক্রেডিট নিতে হবে, এবং আমরা যে আন্দোলন করেছি আমাদের তো কোনো ছবি নেই, আমরা তো বুঝি নাই যে আন্দোলন করতে গেলে আমাদের ছবি থাকতে হবে বা আমাদের কোনো ডকুমেন্ট থাকতে হবে। আমরা আন্দোলন করেছি। আমাদের 19 তারিখে আমার ঘটনা মনে আছে যে 19 তারিখে মোবাইল ছিনিয়ে আমাদের যে কুতুবখালী খাল আছে সেই খালের মধ্যে ফেলা হচ্ছিল। এখনও যদি এই খাল মানে পরিষ্কার করা হয় না, অনেক মোবাইল পাওয়া যাবে।
আমি আমি একটা ভিডিও করছিলাম 2 তলা থেকে, আমাদের মাদ্রাসার ভবনের যেই স্টিল ভবনের যে একটা ইয়ে আছে সেখান থেকে ভিডিও করছিলাম। তো আমার ভিডিওর মধ্যে একজন মানুষ মানে তেড়ে আসতেছে যে মোবাইল ভেঙে ফেলবে, সেই ভিডিওটা আমার মোবাইলে আছে। তো এরকম একটা বিষয় কিন্তু আছে, কারণ আসলে দেখবেন যে 19 তারিখ ওই সময়টা তো সরকার পতন হবে না কি হবে, কিন্তু আমরা জানি যে আন্দোলন দমন করার জন্য আওয়ামী লীগ যে কোনো সময় যে কোনো মানে স্বৈরাচারী মনোভাব আমাদের উপর প্রকাশ করতে পারে। অলরেডি আমরা দেখেছিলাম ব্লক রেড দিয়ে গণগ্রেফতার, তারপর আপনার রাত 8টা-9টার দিকে আপনার সেনাবাহিনী আসছিল, আইসা মাইকিং করছিল যে আপনার দোকানপাট বন্ধ করেন, কারফিউ চলছে, বাসার বাইরে থেকে বের হবেন না। কিন্তু বাসার ভিতরে কি নিরাপদ ছিল মানুষ? প্রশ্নটা এখানে। গুলিকে ছিন্ন করে আমাদের সাফকাত সামির 5ম বছরের শিক্ষার্থী, মাদ্রাসা জামিল উলুম মাদ্রাসায় পড়ে, সে ঘরের মধ্যে ছিল। পুলিশের গুলি ঘরের ভিতর গিয়ে তার চোখের ভিতর ঢুকে, বাম চোখের ভিতর ঢুকে তার মাথা ভেদ করে বের হয়ে গেছে। সে কি ঘরের মধ্যে নিরাপদ ছিল? তার বাবা, সে আওয়ামী লীগ করতো, তার বাবা আওয়ামী লীগকে ভোট দিত আর কি, সমর্থন করতো, যেহেতু ওই এলাকার বেশিরভাগ মানুষই আওয়ামী লীগের সমর্থক ছিল। ফলে সে প্রশ্ন করছে যে আমি তো আওয়ামী লীগকে ভোট দিতাম, আমি তো সরকার বিরোধী কোনো কাজ করিনি, আমি তো রাস্তায় নামিনি, তাহলে আমার সন্তান কেন মারা গেল? এই চিত্র কিন্তু সত্য। আপনার কি বিপ্লবের পরে আপনাদের হতাহতের কোনো লিস্ট করেছেন, বা কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, এরকম কোনো লিস্ট কি আপনারা করেছেন, বা গভর্নমেন্টের সাথে এটা নিয়ে কোনো কথা হয়েছে? আমাদের লিস্ট তৈরি করা হয়েছিল, বিশেষ করে আলেম সমাজের মধ্যে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে যেই একটা লিস্ট, প্রাথমিক তালিকা আমরা 92 জন পেয়েছিলাম। কিন্তু সেটাকে আমরা ভেরিফিকেশন করতে গিয়ে আমাদের 50 জনের মতো ভেরিফাইড করতে পারছি, এবং অনেকের কাছে আমরা মানে পর্যাপ্ত তথ্য না থাকার কারণে তাদের কাছে আমরা পৌঁছাইতে পারিনি। এবং আসলে এইসব কাজের জন্য যেই অর্গানাইজেশন দরকার পড়ে, যে ফান্ডিংয়ের প্রয়োজন পড়ে, সেসব তো আমরা পাইনি। হ্যাঁ, আপনি দেখবেন যে আমাদের যেই এই আন্দোলনে সবচেয়ে নৈতিক পরিসরের জায়গাটা কিন্তু আমরা ছিলাম, নৈতিক আদর্শের জায়গাটা আমরা ছিলাম। ওই যে বললাম, যখন একটা আন্দোলনে নৈতিক আদর্শ সম্পন্ন মানুষরা সেটাতে সমর্থন করে, সেই আন্দোলন কিন্তু আর আন্দোলন থাকে না, সেটা একটা গণ জোয়ার তৈরি হয়। তো আমরা কিন্তু সেই নৈতিক পরিসরটাকে উজ্জীবিত রেখেছি। আপনি এই নৈতিক পরিসর উজ্জীবিত রাখার পরেও রাষ্ট্রের যে 5 আগস্টের পর নতুন রাষ্ট্র আমরা দেখলাম, সেই নতুন রাষ্ট্রের মধ্যে কি নৈতিক পরিসর নাই? সেই নৈতিক পরিসরের জায়গাগুলোতে আমাদেরকে প্রতিস্থাপন করার যেহেতু, হ্যাঁ, যেমন জুলাই, আপনি দেখেন জুলাই ফাউন্ডেশনের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যেই সিওর পদ, এটা কি কোনো মাদ্রাসা শিক্ষার্থী হতে পারতো না? এটা 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 মানে পরিচালনার জন্য কি খুব বেশি শিক্ষিত হওয়া লাগে? করতে পারতো। এখানে আমি একটা প্রশ্ন করি, মাদ্রাসার শিক্ষার্থী হলে যে উনি অশিক্ষিত হবেন বা কম শিক্ষিত হবেন, এই প্রশ্নটাই বা আসছে কেন? এই প্রশ্নটা আসে কারণ দীর্ঘ সময় ধরে বলতেছে যে আমাদেরকে যেহেতু আমাদের একাডেমিকলি আমাদেরকে মানে বিশেষায়িত শিক্ষায় শিক্ষিত করা হয়, অর্থাৎ আমাদের পাঠ্যসূচি অন্য জেনারেল পাঠ্যসূচি থেকে আলাদা। ফলে একটা করে, যেহেতু তারা জেনারেল শিক্ষার সাথে সমন্বিত নয়, ফলে তারা মনে হয় কম শিক্ষিত। কিন্তু আপনি দেখবেন আমাদেরকে ওই সুযোগটা যদি কখনো দেওয়া হতো, আপনি দেখেন যে আমাদের একটা দাওরা হাদিসের সনদ আছে, সেটা সরকারিভাবে স্বীকৃত করা হয়েছিল 2018 সালে, কিন্তু সেটা কোনো বাস্তবায়ন নেই। আপনি ওই শিক্ষা মন্ত্রণালয়ের দরজায় বড় করে লিখে দেওয়া আছে যে এখানে দাওরা হাদিসের যে সনদ, সেটাকে মানে স্বাক্ষরিত করা হয় না বা এটাকে সত্যায়ন করা হয় না। তাহলে সেই মানে সরকারি কাগজের যেই সনদ, সেটা আমাদের কি কাজে লাগবে? আচ্ছা, আমাদের সরকারি চাকরির মধ্যে আমাদেরকে সুযোগ দেওয়ার দরকার নেই, এটা আমরা একদম মেনে নিলাম। আমাদের ওই রকম আশাও হয়তো ছিল না যে সরকারি চাকরি করতে হবে, কিন্তু আমাদের শিক্ষার অধিকার তো আছে। আমরা একটা মাস্টার্স পাস শিক্ষিত একটা সনদ আমাদের কাছে আছে, সেই সনদ দিয়ে আমরা আর কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারতেছি না। উচ্চশিক্ষার দরকার আছে না? আমাদের শিক্ষার্থীদের মধ্যে কি এই ধরনের আশা আকাঙ্ক্ষা আছে না যে আমি বিদেশে গিয়ে পড়বো, বা আমি দেশের মধ্যে থেকেই আমি আরও অনশিক্ষায় শিক্ষিত হব? কিন্তু সেই শিক্ষার অধিকারটা কেড়ে নিচ্ছে শুধুমাত্র মানে মাদ্রাসায় পড়ার কারণে। এর চাইতে আর মানে কি বলবো, মানে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই ট্যাবুটা ভাঙার জন্য আসলে মাদ্রাসা যারা মুরব্বী আছেন, ওস্তাদ আছেন, ওনারা কি আসলে কোনো ধরনের পরিকল্পনা করেন কিনা, বা ওনাদের আলোচনা হয় কিনা আপনাদের মাদ্রাসার ভেতরে, যে এই যে ট্যাবু সমাজে, যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা কম জানে বা কম বুঝে, বা এটা থেকে উত্তরণের জন্য যে করণীয়, এটা নিয়ে আপনারা কখনো কাজ করছেন কিনা? মুরব্বীরা তো তাদের মতো করে ভাবতেছেন এবং অনেকভাবেই অনেক সময় চেষ্টা করেছেন, অনেকভাবে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কারণ আসলে এই
টেবিল টকের মধ্যে এটার যে মনে করেন বার্গেনিংয়ের যে বিষয়টা, সেটা ওলামা একরাম একমতো করে চায় এবং সরকার সেটাকে আরেকভাবে দেখে। এই যে উভয়ের যেই মানে দর কষাকষির বিষয়টা, মানে উভয়ের যে বোঝাপড়ার বিষয়টা, সেটা কখনো মানে অ্যাকোমোডেটই হয়নি। ফলে এটা কখনো বাস্তবায়নের দিকে যায়নি। কারণ আমরা চাই যে আমাদের যেই শিক্ষা পাঠ্যসূচি যে সিলেবাস, সেটা অবিকৃত থাক। অবিকৃত থেকে আমরা একটা পর্যায় পর্যন্ত শিক্ষা লাভ করে এরপরে আপনি যদি কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান করেন, সেক্ষেত্রে আমরা সেটার মধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে পাঠাইতে পারি। এই ধরনের কিন্তু বিষয় আছে। অথবা আমাদের অনেক দিন থেকে আমাদের বলা হচ্ছিল যে আমরা একটা ইউনিভার্সিটি চাই, যে ইউনিভার্সিটি আমাদেরকে যে কমি শিক্ষার্থীদেরকে অ্যাকোমোডেট করবে, কিন্তু আমাদের ওই ইউনিভার্সিটি আমরা পাইনি। হ্যাঁ, মানে এই ধরনের নানান আলোচনা আছে। মুরব্বীরাও যে মানে চেষ্টা করেনি তা না, কিন্তু এটা করার জন্য যেই পদক্ষেপ দরকার এবং উভয় পক্ষের যে একটা ছাড় দেওয়ার মানসিকতা দরকার, সেই ছাড়টাই কখনো হয়নি। আমরা একভাবে দাবি করি, তারা আরেকভাবে চায়। আমরা একভাবে চাই, তারা আরেকভাবে দাবি করে। এই মানে মিডল গ্রাউন্ডে আসলে কখনো আসা হয়নি, আর ওভাবে কখনো বসাও হয়নি। কারণ সবসময় তারা ট্রিট করে যে আমি এটা নোটিশ দিয়ে দিলাম, তো তারা এটা মেনে নিতে বাধ্য। আমাদের একাধিকবার আমাদের যে হায়াতুল উলিয়া যেই আছে শিক্ষা বোর্ড আছে, সেই বোর্ডে একাধিকবার চিঠি দিয়েছে যে অফিস আদেশ, শুধু চিঠি না, অফিস আদেশ দিয়েছে যে আমরা এটা করতে চাই, তো আপনারা আসেন। তো আসলে এটা তো অফিস আদেশের বিষয় না। আর আপনি শিক্ষা মন্ত্রণালয় থেকে যে অফিস আদেশ দিচ্ছেন, আর এই আল হায়াতুল উলিয়া তো মানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেও না। ফলে বিষয়টা মানে একটা জগাখিচুড়ি হয়ে গেছে। মানে এটা কখনো মানে সুশৃঙ্খলভাবে আগায় নেওয়ার তৈরি হয়নি, পশাই তৈরি হয়নি। আচ্ছা, আমরা এবার একটু আপনার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ারের দিকে আসি। আমরা জানি যে আপনি এনসিপিতে যোগ দিয়েছিলেন এবং একটা সময় পর আপনি এনসিপি থেকে পদত্যাগ করেন। এনসিপি নিয়ে আসলে আপনার যোগ দেওয়ার সময় প্রাথমিক চিন্তাটা কি ছিল, বা আপনি আসলে কেনই বা বের হয়ে আসলেন? আপনার প্রত্যাশা কতটা মিটেছিল বা কতটা মিটেনি? এনসিপিতে আমি যোগ দিয়েছি বিষয়টা এরকম না, বরং এনসিপিতে আমাকে নেওয়া হয়েছিল সম্ভবত এই কারণে যে আমি যাত্রাবাড়ি অঞ্চলের একটা নেতৃত্বের অংশ ছিলাম। নেতৃত্বের অংশ হিসাবে আমাকে নেওয়া হয়েছিল। তো নেতৃত্বের অংশ হিসাবে যদি না হয়ে থাকে, তাহলে আমাকে একজন নেতৃত্বের মতোই তো আমাকে ট্রিট করা হবে। কিন্তু দেখলাম যে ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা মেরুকরণের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আলেম মেরুকরণের মধ্যে, যে আমি আলেম সমাজের থেকে উঠে আসছি, ফলে আমাকে আলেম হিসেবে আমাকে ট্রিট করা হবে। আমাকে ওই নেতৃত্বের জায়গায় আমার হয়তো অংশ নাই। আর যেহেতু সাধারণ আলেম সমাজ, আমরা এই সাধারণ আলেম সমাজ প্ল্যাটফর্মটা এমন না যে গণঅভ্যুত্থানের পরে তৈরি হয়েছে, বরং সাধারণ আলেম সমাজ এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আপনার 24-এর আগে তৈরি, অর্থাৎ 5 আগস্টের আগে তৈরি। আমরা সর্বপ্রথম কিন্তু 23 আগস্ট আমরা সর্বপ্রথম আমারও কিছু বলার আছে শিরোনামে কিন্তু আমরা সংহতি সমাবেশ করেছিলাম। আর আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই কাজটা করেছে, আমরাও একই কাজ করেছি। ফলে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এই আন্দোলনের একটা মূল অন্যতম স্টেক হোল্ডার হয়, আমরাও একইভাবে অন্যতম স্টেক হোল্ডার। তো সাধারণ আলেম সমাজ হিসাবে যেহেতু আমি ওখানে গেছি এনসিপিতে, যাওয়ার পর দেখলাম আমাদেরকে আলেম হিসাবে ট্রিট করা হচ্ছে, নেতৃত্বের জায়গায় আমাদের কোনো ওইরকম ভূমিকা নাই। অর্থাৎ আপনি দেখবেন যে উপর থেকে একটা মানে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, আমি সেই অ্যাসাইনমেন্টটা আমাকে ফুলফিল করতে হচ্ছে। তো মানে আমার সংগঠন, মানে সাধারণ আলেম সমাজও যেমন আমার সংগঠন, তো এই সংগঠন যেমন আমি একটা সিদ্ধান্ত নেই, আমি পরামর্শ করি, আমার বিভিন্ন ফোরামে আলাপ আলোচনা হয়, তারপর সেই পজিশনটা ক্লিয়ার করতে হয়। কিন্তু ওখানে দেখলাম যে একটা পজিশন নেওয়া হচ্ছে, সেই পজিশন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আমরা ওই উপর থেকে অ্যাসাইনমেন্ট তৈরি করে দেওয়া হচ্ছে, আমি শুধু এই অ্যাসাইনমেন্টটা করতেছি, মানে একটা অভিনেতার রোল প্লে করতেছি। তো আলিম হিসাবে আমার কাছে এটা মানে মনে হয়নি যে। আপনি কি কখনো এনসিপির নেতৃবৃন্দর সাথে কথা বলার চেষ্টা করেছেন? নাহিদ, হাসনাত, সার্জিস যারা আছেন? একাধিকবার চেষ্টা করেছি, কারণ আমি তো জাতীয় নাগরিক কমিটির মধ্যেও ছিলাম যাত্রাবাড়ি প্রতিনিধি হিসাবে। এরপরে আমি একাধিকবার তাদের সাথে মানে বসার চেষ্টা করেছি, কিন্তু বসার প্রেক্ষাপটে আমি দেখলাম যে মানে বেশ কিছু মেরুকরণ তো অলরেডি হয়ে গেছিল। আমাদের মাদ্রাসার মধ্য থেকেও নানান ডাইমেনশন আছে, নানান মেরুকরণ আছে। কারণ আমাদের এই গোষ্ঠীটা তো ছোট কোনো গোষ্ঠী না, অনেক বড় একটা গোষ্ঠী। ফলে এখানে নানান মেরুকরণ থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা আজ পর্যন্ত আপনি দেখবেন যে হাসান আবদুল্লাহ কিন্তু যাত্রাবাড়ি এসেছিল এবং সাধারণ আলেম সমাজের অফিসে এসেছিল।
তারপর সার্জিসও কিন্তু যাত্রাবাড়ি মাদ্রাসায় এসেছিল, দুনিয়া কলেজে তাকে ঢুকতে দেওয়া হয়নি। তো চিন্তা করলাম যে তাহলে যাত্রাবাড়ি মাদ্রাসায় আসুক। আমরা ওই সময় যাত্রাবাড়ি মাদ্রাসায় এসেছিল। আপনি দেখবেন যাত্রাবাড়ি মাদ্রাসা এতটা রেস্ট্রিক্টেড একটা মাদ্রাসা, যে মাদ্রাসায় মানে কেউ এসে ছাত্রদের সামনে কোনো বিষয়ে কথা বলবে এই ধরনের অনুমতি কখনো হয় না, মানে বিশেষ করে মাদ্রাসার বাইরের লোক। যদি কোনো ভারত থেকে একজন আলেম আসে তখন সেক্ষেত্রে তাকে দেওয়া হবে, সেটা আলাদা বিষয়, স্ট্রিক্ট চেইন অফ কমান্ড একটা কাজ করে আর কি। কিন্তু এইখানে সার্জিসকে কিন্তু তাদের যে একটা ভূমিকা রাখছে, সেই ভূমিকার জায়গায় তাকে ওই শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাকে কিন্তু মসজিদের মধ্যে দুটা কথা বলার অনুমতি কিন্তু দিয়েছিল। তো এই যে হুজুর বা আলেমরা তাদেরকে সম্মান করলো, কিন্তু সেই সম্মানের ফিডব্যাক হিসেবে আমরা কি পেলাম? আপনি আমার সাথে সাক্ষাৎ হয়েছে, হাসান আবদুল্লাহর সাক্ষাৎ হয়েছে, হাসান সাজিদের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি যখন পদত্যাগ করলাম, আপনি বিশ্বাস করবেন না, তখন পর্যন্ত তারা আমাকে চেনেই না। তাহলে আমি এনসিপির একজন সদস্য, কেন্দ্রীয় সদস্য, তাদের সাথে আমার চেনা পরিচিতই নেই। ততদিন আমার চেনা পরিচিত তৈরি করতে পারিনি। সেটা আমার ব্যর্থতা বলেন বা তারা আমাকে চেনে না, সেটা তাদের ব্যর্থতা, যেভাবেই ব্যাখ্যা করেন না কেন। কিন্তু কথা হলো যে আমরা ওই যেভাবে গণঅভ্যুত্থানের মধ্যে অ্যাকোমোডেট হয়ে আমরা স্বৈরাচারকে পতন ঘটিয়েছি, এর পরবর্তীতে আমরা দেখলাম যে সেই মানে অ্যাকোমোডেট যেই সমন্বিত যেই চিন্তাধারা সেটা আর নাই। এই একটা বিষয় ছিল। আর যেটা বললাম যে আমি তো নেতৃত্বের অংশ হিসেবে গিয়েছিলাম, কিন্তু আমাকে ট্রিট করা হতো আলেম প্রতিনিধি হিসাবে। ফলে আমার মনে কাছে হয়তো যে এই সংগঠন আমার সংগঠন, আমি বলতে পারতাম না যে এনসিপি যে আমার, এই মানে এই জিনিসটা বলতে পারাও কিন্তু একটা বিশাল মানে সৌভাগ্যের বিষয় যে এনসিপি আমার। আপনি ওন করতে করার সুযোগ পাননি, ওন করার সুযোগটা পাইনি, কারণ আমাকে বলতে হবে যেটা আমার, কারণ আমার পজিশন এখানে একটা গুরুত্ব পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো আমি মানে সিদ্ধান্ত নিলাম ঠিক তখনই যখন মানে নারীর বিষয়টা সামনে আসলো। আমি স্পষ্টভাবে বললাম যে নারী অধিকারের যে সমান অধিকার পক্ষে আমি অবশ্যই, নারীরা সমান অধিকার পাক এবং ন্যায্য অধিকার পাক। হ্যাঁ, সেটা ইকোসিস্টেম আকারে, অর্থাৎ কখনো নারী কিছু জায়গায় অগ্রাধিকার পাবে, আবার কিছু জায়গায় একটু পুরুষের তুলনায় কম পাবে। এটা খুব স্বাভাবিক বিষয়, মানে এটাকে ইকোসিস্টেমে আপনি ধরতে পারেন। কিন্তু আপনি একদম সব জায়গায় সমান অধিকার এটা আপনি চাইলেও বাস্তবায়ন করতে পারবেন না, মানে এটা সম্ভবই না। এটাকে যেটা বলে যে ইকুইটি, হ্যাঁ হ্যাঁ, ইকুয়ালিটির বদলে ইকুইটিটা বাস্তবায়ন করা। হ্যাঁ হ্যাঁ। তো আমরা আসলে নারীদের মানে ইনসাফ ভিত্তিক যেই সমতা সেটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু আপনার যে পারিবারিক যে একটা আইন আছে, সেই মুসলিম পারিবারিক আইন, সেই মুসলিম পারিবারিক আইনের মধ্যে যখন মনে করেন নারীরা একরকম পায়, পুরুষরা একরকম পায়, তো সেটার মধ্যে যখন একটা পজিশন আসলো যে না, উত্তরাধিকার আইনের মধ্যেও সমান পেতে হবে, এটা নিয়ে যখন মানে বিষয় আসা শুরু করলো, বিশেষ করে নারী কমিশন এটা প্রস্তাবনা দেওয়া শুরু করলো, তখন আমি সর্বপ্রথম এনসিপিকে দৃষ্টি আকর্ষণ করি যে এই বিষয়ে আপনাদের পজিশন ক্লিয়ার করেন বা আমাদের পজিশন ক্লিয়ার করা উচিত। তা না হলে মানুষ আমাদেরকে ভুল বুঝতেছে। অর্থাৎ যেহেতু আমি আলিম প্রতিনিধির জায়গা থেকে অলরেডি ট্রিটেড হচ্ছি, ফলে আমাদের যেই সহকর্মী বা সহযোদ্ধারা আছে তারা আমাদেরকে বলছে যে ভাই আপনি তো এনসিপিতে আছেন, ফলে এই বিষয়টা এনসিপি থেকে একটু ক্লিয়ার হওয়া দরকার। তো আমি সেই হিসাবে কোরআনকে দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা এই বিষয়ে একটা পজিশন ক্লিয়ার করেন। দেখলাম যে 21 জন সদস্য তারা মানে এটার ব্যাপারে একমত যে পজিশন ক্লিয়ার করা উচিত, দলীয়ভাবে ক্লিয়ার করা উচিত, মানে পার্সোনালি না। আর বাকি জন সবাই নীরব ছিল, যেহেতু আমি তো ওরকম সেন্ট্রাল পজিশনের ওরকম কোনো মেম্বারও ছিলাম না, ফলে আমার কথা ওরকম গুরুত্ব দিবেন, একটা স্বাভাবিক। কিন্তু দেখলাম যে দিন শেষে কোনো পজিশন ক্লিয়ারই করা হলো না। তো এক তো হলো যে তারা কি পজিশনগুলো নিচ্ছে সে ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই, আমার নেতৃত্বের জায়গা নেই। আবার আরেকটা হচ্ছে যে আমি একটা পজিশন নিতে বললাম, সেক্ষেত্রে কোনো গুরুত্বও নেই। তো এই সব নানান বিষয়ে আমাকে মানে মনে হলো যে না, আমাদের যেই আশা আকাঙ্ক্ষার জায়গা নিয়ে আমি এনসিপিতে এসেছিলাম নেতৃত্বের জায়গা থেকে, সেটা প্রত্যাশিত অগ্রাধিকার পায়নি। ফলে আমি মনে করেছি যে আমাকে এখান থেকে সরে আসা উচিত। এখন সরে এসে আমার কি করা উচিত? সরে এসে তাহলে তো আমাকে এনসিপি প্রত্যাশা পূরণ করতে পারেনি, আমাকে যে প্রত্যাশা পূরণ করতে পারবে এমন একটা সংগঠনের সাথে তো যুক্ত হওয়া উচিত বা এমন সংগঠন তৈরি করা উচিত। আমি দেখলাম যে আমার কাছে নতুনভাবে যে আমরা যে অধিকার প্রত্যাশার কথা বলি সেটা যদি আমরা তৈরি করতে যাই, তাহলে নতুন একটা সংগঠন তৈরি করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা যখন দেখলাম তো চিন্তা করে দেখলাম না, এইভাবে যদি আমি খালি একটা সংগঠন তৈরি করি তাহলে দিন শেষে মানুষ মানে দ্বিধা বিভক্ত হয়ে যাবে, মানুষ বিরক্ত হয়ে যাবে।
তাই আমি মানুষকে ওই নতুন চিন্তার জায়গা থেকে কাছাকাছি চিন্তার একটা প্ল্যাটফর্ম, যেটা দীর্ঘদিন ধরেই চিন্তা করছিলাম, আপ বাংলাদেশ, ইউনাইটেড পিপল বাংলাদেশ, তাদের সাথে আমার আগে থেকেই পরিচিত ছিল। বিশেষ করে নারী ইস্যুর পর থেকে জাতীয় নাগরিক কমিটিতে আলী হাসান জোনাদ ভাইরা ছিল, হিজবুল্লাহ ভাইরা ছিল, তাদের সাথে যোগাযোগ হইতো ওই সময়। তো যখন এই বিষয়টা সামনে আসলো, তো তখন তাদের সাথে কথা বললাম যে এরকম এরকম বিষয়, তো আমরা কি কোনো স্টেপ নিতে পারি কিনা। হ্যাঁ, তো তারাও একই চিন্তা অনেকদিন আগে থেকেই করতেছিল। তাদেরও কিছু বঞ্চনার ইতিহাস আছে, তাদেরটা তারা বলবে। আমি আমারটা বললাম কি, যেহেতু তাদের সাথে চিন্তার একরকম একটা চিন্তা ভাবনা আছে, ফলে চিন্তা করলাম যে তাহলে আমি এটার সাথে যুক্ত হই। মানে বিষয়টা যুক্ত হওয়ার মতো না, মানে আপনি যদি এটাকে এইভাবে ব্যাখ্যা করেন যে আপ বাংলাদেশ 10 জন উদ্যোক্তা আছে, তাহলে সেই উদ্যোক্তাদের মধ্যে আমি একজন। আচ্ছা, তাহলে এটাতে আসলে যুক্ত হওয়া না, মানে বিষয়টা এমন না যে আমি একটা দল ছেড়ে এসে নিজেরাই শুরু করা, এই সংগঠন আমার, আমি এটা বলতে পারি। এই আপ বাংলাদেশকে যেই পথে আমি নিয়ে যেতে চাই, সেটা যদি কখনো মানে সামনে না আগায়, আমি শেষ পর্যন্ত আমি বলতে পারবো যে এটার মধ্যে আমি শেষ পর্যন্ত আসি এবং থাকবো, কারণ এটা আমার। এনসিপি থেকে আপনি যে বের হয়ে আসলেন, এনসিপিতে তো আলেম সমাজের আরও প্রতিনিধি ছিলেন, ওনাদের সাথে আপনার কি কোনো কথা হয়েছে যে আমি এরকম অনুভব করছি যে আমার বের হয়ে যাওয়া উচিত, বা আমার ভয়েসটা হয়তো ঠিক মতো পৌঁছাচ্ছে না? অন্য যারা ছিলেন তারাও কি বের হয়ে এসেছেন, না তারা আসলে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন? তারা মানে সবাই তো আসলে দিন শেষে নিজেদের মতো চিন্তা করে। আর মানে বিষয়টা হলো কি, মানে আলেম যারা হয় তারা সবসময় এস্টাবলিশমেন্ট যেদিকে থাকে সেদিকে থাকার পক্ষে থাকে। এই লড়াইটা যে করতে হয়, যে লড়াই করার মতো যে একটা স্পৃহা থাকতে হয়, বিশেষ করে 24-এর প্রেক্ষাপটে যে মানে একদম রাস্তায় থেকে যে স্পৃহা, যে নিজ চোখে এই হতাহতের ঘটনাগুলো দেখেছে, তার যে স্পৃহা, ওই স্পৃহাটা অন্য আলেমদের মধ্যে থাকবে না যারা এটার সাথে ওইভাবে অ্যাকোমোডেট হতে পারেনি। হ্যাঁ, ফলে তারা যে চিন্তা করে থেকেছে ওই এস্টাবলিশমেন্টের পক্ষেই আছে, পাওয়ার পলিটিক্স করতে হবে। তারা চিন্তা করলো যে আমরা তো এখন কিছু করতে পারতেছি না, ফলে এখান থেকে থাকলে তো অন্তত 2% তো করতে পারবো। তাদের চিন্তাধারাও আমি সঠিক মনে করি, কারণ তারা করতে পারতেছে। যে মানে তারা যদি না করতে পারতো, যারা ব্যর্থ হইতো, তাহলে আরেক হিসাব। তারা 2-1টা কাজ তো করতে পারতেছে। হ্যাঁ, তো আমি মনে করি যে যেহেতু তারা আছে, তাদের সাথেও আমার যোগাযোগ আছে, তাদের সাথেও আমাদের ওই বন্ধুত্বতা বা হৃদ্যতার জায়গাটা এখনো পর্যন্ত আছে এবং থাকবে। কিন্তু আমি চিন্তা করলাম যে একটা রাজনৈতিক চাপ গোষ্ঠী হিসাবে তাদেরকে কিছু সবক দেওয়ার জন্য তাদের একটা চাপের মধ্যে রাখতে হবে। যদি চাপের মধ্যে না রাখি, তাহলে ওই এস্টাবলিশমেন্ট তাদের দ্বারা নৈতিক ভিত্তি পাবে, যেহেতু তারা নৈতিক জায়গা থেকে, নৈতিক পরিসরের জায়গা থেকে তারা প্রতিনিধিত্ব করতেছে। এখন যদি চাপটা যদি না থাকে, তাহলে মানে তাদের যেই নৈতিক পরিসর, সেটা সমস্ত আলেম সমাজের মধ্যে ভাইরাসের মতো ছড়ায় যাবে। এই জন্য মনে হয়েছে যে না, চাপ গোষ্ঠী হিসাবে আমাকে তাহলে বের হয়ে এসে বাইরে থেকে ভয়েস রাইজ করা দরকার। ফলে আমার জায়গাটা আমি এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেটা অবশ্যই আপনি করছেন। আরেকটা জিনিস যদি আমি জানতে চাই, যে আমরা ওই সময় শুনেছিলাম যে আপ বাংলাদেশ যারা গড়েছেন, ওনারা তো শিবিরের, যারা এক্স শিবিরের এরকম একটা দল ছিল, যারা এনসিপিতে খুব স্ট্রংলি প্রেজেন্ট ছিল ওই সময়, এনসিপির গঠনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল। এনসিপি থেকে আলেম সমাজের একটা বড় অংশ বের হয়ে আসছে, আমরা বলতে পারি। এনসিপি থেকে এক্স শিবির যারা, ইসলামী ধ্যান ধারণা যারা রাখেন, আমি যদি এভাবে বলি, ওনারাও বের হয়ে এসেছেন। তাহলে কি আমরা এটা বলতে পারি যে এনসিপিতে একটা মেরুকরণ হয়েছে এবং এনসিপি মূলত বামপন্থীদের দখলেই চলে যাচ্ছে বা চলে গিয়েছে, এরকম বলার কোনো সুযোগ আছে কিনা? সুযোগ আছে এটা বলা মুশকিল, কারণ তারা নিজেরা দাবি করতেছে তারা একটা মধ্যমপন্থী একটা দল, মানে সেন্ট্রিস্ট পজিশন। মানে সেন্ট্রিস্ট পজিশনের মধ্যে মানে কিছু ব্যাপার স্যাপার আছে। আমি দীর্ঘদিন সময় ধরে ভাবতেছিলাম যে আসলে সেন্ট্রিস্ট পজিশনটা আসলে কি, মানে মধ্যমপন্থা আসলে কি মানে করা সম্ভব কিনা। মধ্যমপন্থা একই সাথে আপনাকে জালেমকে লেজিটিমেসি দিতে হয়, আবার মুসলিমের পক্ষেও থাকতে হয়। মানে এটা একটা কঠিন, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির সেন্ট্রিস্ট পজিশন, এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা পজিশন। তো তারা যদিও মানে সেন্ট্রিস্ট পজিশনের কথা বলতেছে, কিন্তু সামহাউ তারা মনে হচ্ছে যে তারা বাম দিকে একটু ঝুঁকে যাচ্ছে, এরকমটা মনে হচ্ছে। বিশেষ করে মানে এটা মানে হওয়ার পিছনে কারণ হলো যে একই সাথে শিবিরদের সাথে তাদের যে একটা দূরত্ব তৈরি হয়েছে। কারণ শিবির তো এই সময় একটা ভালো ভূমিকা ছিল, এটা তো মানে সবাই স্বীকার করে। তো শিবিরের সাথে তাদের একটা যে দূরত্ব তৈরি হওয়া, বিশেষ করে এক শিবির যারা, মানে এক শিবির টার্মটা এমন যে আসলে দেখেন প্রত্যেক দল থেকে কিন্তু সরে আসার একটা ব্যাপার হয়। যেমন আমি এনসিপি থেকে সরে আসছি, আমাকে কি কখনো এক্স এনসিপি বলা হবে?
হবে না, কিন্তু শিবির যে করে থাকে তো সারা জীবন তার শিবিরের ত্যাগের যে একটা সংস্কৃতি আসলে আমাদের এই ফ্যাসিস্টের সময় আসলে গড়ে উঠেছে, এখান থেকে আমরা এখনো বের হতে পারিনি, বের হতে পারি, কতদিন লাগবে বের হতে, এটাও আসলে একটা চিন্তার বিষয়। হ্যাঁ, তবে এখন দেখেন মানে আলী হাসান জুনায়েদ ভাইরা বা হিজবুল্লাহ ভাইয়ের যেই যারা যারা এক শিবিরের সাথে মানে শিবিরের সাথে জড়িত ছিল, আমার মনে হয় যে তারা যেহেতু মানে শিবিরের মধ্যে একটা প্রবণতা আছে যে তারা সবাই কিন্তু জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত হয় না। হ্যাঁ, আর শিবির যে লেজুরভিত্তিক রাজনীতি করে, আমার ধারণা যে আমি তো ওইভাবে তাদের ব্যাপারে খুব বেশিটা জানাশোনাও নেই, তো আমার ওরকম জানাও নেই যে তারা আসলে লেজুরভিত্তিক রাজনীতি করে কিনা, কিন্তু যতটুকু জানি যে তারা অধিকাংশ কিন্তু জামাত ইসলামের রাজনীতিতে যুক্ত হয় না। তো তাহলে তারা তো একটা রাজনৈতিক পরিচয় নিয়ে বেড়ে ওঠার আকাঙ্ক্ষা তাদের আছে। আমার মনে হয় তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত এবং এই সংস্কৃতি ভাঙা উচিত যে আসলে শিবির করা মানেই যে তারা না মানুষ। এই সংস্কৃতি আওয়ামী লীগের সময় যেহেতু ছিল, আমার মনে হয় এই সংস্কৃতি থেকে বের হওয়া উচিত। আর আমি আপ বাংলাদেশে যুক্ত হওয়ার পিছনে যেহেতু এখানে অধিকাংশই মানে শিবির করে আসা লোকজন, যেহেতু আমি বললাম যে আমি তো নীতি নির্ধারণের জায়গায় আছি, কিন্তু আমি যে খুব বেশি তাদের সাথে মানে কাজ করতে পারবো এই ধরনের ক্যাপাসিটি কিন্তু আমার নাই, কারণ আমি দীর্ঘ সময় ওই ধরনের কোনো সংগঠন রাজনীতির সাথে যুক্তও ছিলাম না। তো আমার যেহেতু ওই ধরনের ক্যাপাসিটি নেই, আমি তাদেরকে বলছি যে আপনারা ওইভাবে লোক জড়ো করেন, আপনাদের নিজেদের মধ্যেই আপনাদের তৈরি করেন। আমরা এই চ্যালেঞ্জটা আমার জন্য বেশি যে তাদেরকে আমি ওই শিবির বা জামাতের যেই অপভ্রংশ হওয়ার যেই প্রবণতা সেটা থেকে আমি রক্ষা করবো, এটার জন্য আমার জন্য চ্যালেঞ্জ বেশি, কারণ আমি তো জামাতের রাজনীতির সাথে যুক্ত না, আমি তো শিবিরের রাজনীতির সাথে যুক্ত না। তো এটার জন্য আমার জন্যই বেশি চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ যে এই তাদের এই অপভ্রংশ যে হওয়ার যে রাষ্ট্র যেভাবে বা অন্য দলগুলো যে তাদেরকে অপভ্রংশ মনে করছে, এটা থেকে তাদেরকে বাঁচিয়ে রাখা। এবং আমরা মানে মূলত 5টা রাজনৈতিক দর্শনের উপর একত্রিত হয়েছি। একটা হবে বাংলাদেশপন্থী, আরেকটা হবে মূল্যবোধ ভিত্তিক, আরেকটা হবে দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী। এই ধরনের নানান রাজনৈতিক দর্শন নিয়ে আমরা মূলত একত্রিত হয়েছি। আর সবচাইতে মানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে বাংলাদেশের ইসলামোফোবিয়া এবং ধর্মবিদ্বেষ আছে। আমরা কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছি যে 4টা মূল রাহুগ্রাস যেটা বাংলাদেশকে দীর্ঘ সময় আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সেই 4টা রাহুগ্রাস থেকে আমরা মুক্ত থাকবো। একটা হলো ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদকে আমরা সরিয়ে দিয়েছি এবং ফ্যাসিবাদের যত উপকরণ এখনো পর্যন্ত আছে সেই উপকরণ আমরা সরিয়ে দিতে চাই। আরেকটা হলো আপনার দুর্নীতিগ্রস্ত, যে কি পরিমাণ দুর্নীতির কারণে কিন্তু আজকে পুলিশ আরেক ভাইয়ের ওপর বা আরেক সন্তানের উপর সে গুলি চালাতে পারতেছে। দুর্নীতি ছাড়াটা সম্ভব না। ল অ্যান্ড অর্ডারের কারণে এত বড় আগ্রাসী হওয়ার কথা না। ল অ্যান্ড অর্ডার হলে তো মানে তার সহকর্মীর ছেলের গায়ে কীভাবে গুলি করে, ল অ্যান্ড অর্ডারের কারণ না। আমার মনে হয় দুর্নীতিগ্রস্তর একটা বিষয় আছে, কারণ দীর্ঘ সময় যেই আওয়ামী লীগ সরকার তাদেরকে প্রমোশনের একটা নাটক সাজিয়ে যে বেশি আন্দোলন দমন করতে পারবে তাকে তত প্রমোশন দেওয়া হবে, এই ধরনের যে একটা বিষয় ছিল, এটার কারণে পুলিশ চিন্তা করেছে যে এটা করতে পারলে আমি হয়তো আমার একটা অ্যাচিভমেন্ট থাকবে, ফলে আমার এই জিনিসটা করতে হবে। তাহলে এই কারণে তাদের ইয়ার দিকে তাকায়নি। এবং দেখবেন যে পুলিশ সদস্যদের যেই টাকা পয়সা, ডিবি হারুন কোথা থেকে কোথায় আসলো, তারপর বেনজিরের এত টাকা পয়সা কোথা থেকে আসলো, এই বিষয়গুলো কিন্তু একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো কেউ করছে না। সব মানে 24শে গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি সংস্কার হওয়া দরকার ছিল পুলিশ কতগুলো নতুন চাকরি হয়েছে এখনো কিন্তু আমরা জানি না, আর কতগুলো চাকরি থেকে মানে সরিয়ে দেওয়া হয়েছে সেটাও জানি না। বিশেষ করে চাকরি থেকে সরাক বা না সরাক, একটা নির্দিষ্ট ফরম্যাটের ভিতরে তাদেরকে আইসোলেটেড করে রাখা অত্যন্ত জরুরি ছিল, কারণ তারা তো ভাইরাস আক্রান্ত ছিল, আওয়ামী ভাইরাসে আক্রান্ত, তাদেরকে আইসোলেট করে রাখা হয়নি। ফলে আবার সেই দেখবেন যে যারা ওই আন্দোলনের সময় আন্দোলন দমনের জন্য তাদেরকে সন্ত্রাস আখ্যা দিচ্ছিল, তারাই আবার কি প্রমোশন পাচ্ছে এখনো। তার সংস্কৃতি কিন্তু এখনো আছে, ফ্যাসিবাদী সংস্কৃতির শেষ হয়নি। আমরা চাই রাজনৈতিক যে দুর্বৃত্তায়নের যে রাজনীতি সংস্কৃতি, সেই সংস্কৃতি বাংলাদেশে না থাকুক। আমরা ধর্মবিদ্বেষ থেকে মুক্ত থাকতে চাই, ধর্মবিদ্বেষ, ইসলামোফোবিয়া এসব থেকে মুক্ত থাকতে চাই। এই হলো বাংলাদেশের সর্বশেষ একটা আমরা মানে বয়ানটা তৈরি করতে পারছি, আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে গিয়ে গিয়ে এই বিষয়ে মানুষদেরকে বোঝাচ্ছি। এখন এটা কতদূর আগাবে বা ভবিষ্যতে আমরা কতটুকু কি করব সেটা তো আল্লাহই বলে দিবে। বাকি আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা যে লম্বা রেসের ঘোড়া সেটা আমরা বোঝাতে চাচ্ছি। আমরা এই নির্বাচন কেন্দ্রিক আমাদের কোনো
মানে নির্বাচনমুখী কোনো পদক্ষেপ নাই। আমরা চাই যে একটা নতুন সংস্কৃতি গড়ে উঠুক, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে ফ্যাসিবাদ, ধর্মবিদ্বেষ, তারপর দুর্নীতি, এ ধরনের কোনো চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, লুণ্ঠন কোনো ধরনের বিষয় থাকবে না। আমি যদি এখানে একটা প্রশ্ন করি যে আপনি ইসলামোফোবিয়ার কথা বলছেন বা ধর্মবিদ্বেষের কথা বলছেন, যেটা ফ্যাসিবাদের সময় আমাদের দেশে বেশ প্রবলভাবে এর উপস্থিতি ছিল, আমরা জানি। আমরা আগস্ট পরবর্তী বাংলাদেশেও যদি দেখি বা আগস্টেও যদি দেখি, আমি একটা বলতে পারি, উদাহরণ দিতে পারি যে আমি নিজে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, একটা ভিডিও ছিল যে এখানে দুজন নারী, ওনারা কেউই ইসলামিক ট্র্যাডিশন অনুযায়ী হিজাব পরিহিতা নন, শাড়ি পরিহিতা বা ধরেন শার্ট প্যান্ট পরিহিতা, ওনারাও কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা দিচ্ছেন। এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে এই স্লোগানটা আসলে সবার মুখে মুখে যাওয়া উচিত। এটা কোনো গোষ্ঠী বা কোনো দল বা কোনো ধর্মের বেড়াজালে আবদ্ধ থাকা উচিত না। কিন্তু আমি অবাক হয়ে খেয়াল করেছি সেই পোস্টে বহু মানুষ, আমি বলবো আলেম সমাজেরও অনেকেই, এখানে অনেকভাবেই আমাকে আসলে ছোট করা হয়েছে বা গালিগালাজ করা হয়েছে যে না, এটা অপমান করা হয়েছে, মানে বলা হয় যে এটা এক ধর্মকে অপমান করা হয়েছে। আপনি কি এটা এভাবে মনে করছেন যে আসলে এভাবে ইসলামকে কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠীর ভেতরেই যদি আমরা আবদ্ধ রাখি, এটা যদি আমরা ইসলামকে স্প্রেড হতে না দেই, সাধারণ মানুষকে যদি এটা নিয়ে কথা বলতে না দেই, এই ট্যাবুটা যদি আমরা ধরে রাখি, ইসলাম কি আসলে আগাবে বা আমাদের ইসলামী সহ অবস্থানটা কি আসলে সম্ভব হবে বাংলাদেশে সব ধর্মের মতের মানুষের সাথে? আসলে দেখেন, জুলাইতে এটার মানে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি জুলাইতে ফিরে যেতে চাই। জুলাইতে আমি যাত্রাবাড়ির কিছু ভিডিও আমি অ্যানালাইসিস করেছি, এবং অ্যানালাইসিস করতে গিয়ে আমি দেখলাম যে প্রতিটা ভিডিওর মধ্যে দুইটা কমন থিং আছে। একটা হলো যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে গুলির আওয়াজ আছে, টিয়ার গ্যাস আছে। আর আরেকটা কমন থিং হলো যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আছে। মানে এখান থেকে যেটা বুঝলাম যে একটা হলো জালেমের আওয়াজ, সেটা হলো গুলির আওয়াজ, অবদমনের আওয়াজ, দমন নিপীড়নের আওয়াজ, জুলুম নির্যাতনের আওয়াজ। আরেকটা হলো মজলুমের আর্তনাদ, আর মজলুমের আর্তনাদ হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমাদের কাছে তো মোবাইল ছিল না, ওই সময় ইন্টারনেট ছিল না। আমরা কীভাবে মানুষকে একত্রিত করেছি? আমরা একত্রিত করার পেছনে যেই শক্তি কাজ করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছি। আর এই স্লোগানেই মানুষ উজ্জীবিত হয়ে নেমে এসেছে। সে বাম করুক, সে ডান করুক, বা সে হিন্দু কি মুসলমান, সেদিকে কিন্তু আমরা তাকাইনি। সে কিন্তু ওই নারায়ে তাকবীর স্লোগান শুনে কিন্তু চলে এসেছে। তো যেহেতু নারায়ে তাকবীর স্লোগান একটা মজলুমের একটা আইকনিক পার্ট, এবং এই মজলুমের যে আইকনিক পার্ট, এই মজলুমের যে স্বর, সেই স্বরে মানে কোনো ধর্ম কোনো ফ্যাক্ট করছে না, বা কোনো ধর্মীয় কোনো বাধা প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে না। ফলে এই নারায়ে তাকবীর সবার জন্য উন্মুক্ত, এবং সবাই এটা দিতেও পারে। এখন বিশেষ করে আমরা যখন বাংলাদেশ তৈরি হলো, তখন আমাদের মধ্যে এই স্লোগান দেওয়া হবে কি হবে না, এটা নিয়ে একটা প্রশ্ন এসেছিল যে আমরা এই স্লোগান দেবো কিনা। আমি বলছি যে অবশ্যই দিতে হবে। মানে তখন বলতেছে আমরা যেহেতু মানে সব ধর্মের লোকদেরকেই আমাদের এই সংগঠনের সাথে যুক্ত করতেছি, তারা তো এই স্লোগান দিতে পারবে না। দিতে পারবে না কেন? তারাও দিবে। তো তখন বলতেছে তাহলে কি আপনি জয় শ্রীরাম দিবেন? জয় শ্রীরাম তো কোনো মজলুমের আর্তনাদ না। নারায়ে তাকবীর যেভাবে মজলুমের আর্তনাদ যে প্রতিষ্ঠিত হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এটা তো জয় শ্রীরাম তো আর নারায়ে তাকবীরের বিপরীতে একটা মেরুকরণের জায়গা থেকে, আমরা ওইটা দিব কেন? আর ওইটা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত কোনো রাজনীতির মানে অংশও না। ফলে নারায়ে তাকবীর যেভাবে সবার জন্য উন্মুক্ত, সব ধর্মের মানুষ এটা নারায়ে তাকবীর দিতে পারে। তো আমার মনে হয় না যে এই ধরনের মানে মেরুকরণ করার কোনো জায়গা আছে। নারায়ে তাকবীর সবার। আচ্ছা, আরেকটা প্রশ্ন এভাবে চলে আসে যে আমরা এই আগস্টোত্তর বাংলাদেশে দেখেছি যে এরকম যে নারীরা হয়তো বাইরে যাচ্ছেন, সেকুলার নারী যদি আমি বলি, তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। সংখ্যাটা খুব বেশি না, কিন্তু এটাকে অনেকভাবে হাইলাইট করা হয়েছে। সংখ্যাটা খুব বেশিটা এটাও যেমন সত্য, এটাকে হাইলাইট করা হয়েছে এটাও তো সত্য। সো এই ক্ষেত্রে আলম সমাজের কি জোরালো কোনো ভূমিকা ছিল? মানে ইসলামটাকে কি আসলে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে না, বা এইটা ঠেকানোর জন্য আলম সমাজের কি আসলে কোনো ভূমিকা, জোরালো শক্ত ভূমিকা ছিল কিনা, বা এটা তাদের ব্যর্থতা কিনা যে আমরা ইসলামকে ভুল বুঝছি? প্রশ্নটা বুঝিনি, আবার একটু। আপনি দেখেছেন যে এর আগে একটা চায়ের দোকানে একজন নারীর সিগারেট খাওয়া নিয়ে একটা বড় ঘটনা ঘটে যায়। ওনাকে সম্ভবত উত্ত্যক্ত করা হয় বা হেনস্থা করা হয়, যেটা নিয়ে একজনকে জেলে যেতে হয়। পরবর্তীতে তাকে জেল থেকে বের করা হয়, তার গলায় মালা পরায় তাকে স্বাগত জানানো হয়। এরকম ঘটনা আমরা দেখেছি। সো এটা নিয়ে পরবর্তীতে সব দিকের মানুষের ভেতরে এক ধরনের একটা অস্থিরতা ছিল
বামপন্থী বলেন বা ডানপন্থী বলেন, ইসলামোফোবিক মানুষের মধ্যে একটা কথা ছিল যে এখানে কি আসলে নারীরা স্বাধীনতা পাচ্ছে কিনা। আলেম সমাজকে ওই সময় জোরালো কোনো ভূমিকা রাখতে পেরেছে যে না, এটা আসলে আসল ইসলাম না, আসল ইসলামে কখনো নারীকে এভাবে রাস্তাঘাটে হেনস্থা করার শিক্ষা দেওয়া হয় না, বা আসল ইসলাম এভাবে এই মানে অধিকারের জায়গাগুলোকে আসলে আমাদের আলেম সমাজ পরিষ্কার করতে পারছে কিনা সাধারণ মানুষের কাছে? দেখেন, আলেম সমাজে যে নৈতিক বয়ান বা নৈতিকভাবে তাদেরকে যে মানুষের কাছে মোরালিটি শিক্ষার যেই আওয়াজ দেওয়ার দরকার, আলেম সমাজকে তো মসজিদের মেম্বার বা সামাজিক পরিষদ থেকে বা যে কোনোভাবে হোক তারা দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছে। এখন কোথায় দাওয়াত সঠিক হচ্ছে এবং কোথায় দাওয়াত সঠিক হচ্ছে না, এটা নির্ধারণ করছে কিন্তু আরেকটা গোষ্ঠী। মানে এটা কিন্তু নির্ধারণ করে দিচ্ছে যে আপনি চায়ের দোকানে দাওয়াত দিতে পারবেন না। হ্যাঁ, আবার এটা ঠিক করতেছে যে আপনি এখানে মোরালিটি করতে পারবেন না, আপনি এখানে মোরাল পুলিশিং করতে পারবেন না। এই ধরনের কিন্তু ঠিক করে দিচ্ছে, মানে অর্থাৎ বৈধ এবং অবৈধর জায়গাটা নির্ধারণ করে দিচ্ছে এমন একটা সমাজ যার সাথে আলেম সমাজের কোনো সম্পর্ক নেই। ফলে কনফ্লিক্ট এই সম্পর্কটা তৈরি হবে কিভাবে? এটা তৈরি করার জন্য মানে তাদের কাছে আলেমদের কাছে আসতে হবে, আলেমরাও তাদেরকে গ্রহণ করার জন্য বুক পেতে নিতে হবে। উভয় পক্ষের মানে যেই গ্রহণ করার যে মানসিকতা, ছাড় দেওয়ার যে মানসিকতা, উদার হওয়ার যে বিষয়টা, সেটা থাকতে হবে। তাহলেই উভয়ের মধ্যে সেতু বন্ধন তৈরি হবে। আমরা এই আন্দোলনে কেন সম্পৃক্ত হলাম? আমরা মনে করেছিলাম যে এটার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা সম্ভব। আপনি দেখবেন যে আমাদের যে কেন্দ্রীয় আলেমের যে একটা কেন্দ্রীয় যে পার্ট আছে, 31শে জুলাই বাংলা ট্রিবিউন নিউজ করলো যে আলেমরা সরকারের পাশে থাকবে। তো এখান থেকে জনগণ কি মেসেজ পেয়েছিল? জনগণ পেয়েছিল যে 2018 সাল নির্বাচনে হেফাজত থাকবে হলো সরকারের পাশে। ওই সময় নিউজ হয়েছিল, প্রথম আলো নিউজ করেছিল, আমি নিউজটা পড়েছি যে 2018 সালে মানে নির্বাচনের আগে আগে যে হেফাজত মানে ইসলামপন্থী দলগুলো আওয়ামী লীগ সরকারের পাশে আছে। আবার ঠিক ওই একই চিত্র আবার দেখলাম হলো 2024 সালে এসে 31শে জুলাই নিউজ আসলো বাংলা ট্রিবিউন যে আলেমরা সরকারের পাশে থাকবে। এখান থেকে মেসেজটা কি পাইলাম? মেসেজটা পাইলাম যে আলেমদেরকে সবসময় এভাবে অবদমন করে হোক বা তাদেরকে কনভিন্স করে হোক, তাদেরকে সবসময় ব্যবহারটা করছে। আমরা সেই ব্যবহার করার যে চেইন অফ কমান্ডটা ভাঙছি। আমরা কিন্তু আমাদের নৈতিক জায়গা থেকে মাঠে নামছি। আমরা এটার জন্য মানে এই প্রশ্ন কখনো করি নেই আমাদের কেন্দ্রীয় আলেম সমাজের মধ্যে যে আপনারা রং ছিলেন। আমরা এই প্রশ্নটা করিনি। আমরা ভেবেছি যে রাষ্ট্রযন্ত্র সবসময় একটা মানে একটা পথের মধ্য দিয়ে গেছে, একটা একটা অবদমনের রাস্তা অবলম্বন করে সবসময় তাদেরকে একটা ব্যবহার করার রাজনীতি করে গেছে, একটা প্রতারণার রাজনীতি করে গেছে। কিন্তু আমাদের একটাই শুধুমাত্র বডি, আমাদের কিন্তু অনেক বডি তৈরি হয়নি। তো আমি চিন্তা করলাম যে আমাদের আরেকটা বডি হওয়া দরকার। তো এই সাধারণ আলেম সমাজ হলো আরেকটা বডি। ফলে আমরা ওই কমান্ডটা কিন্তু ভাঙতে পারছি যে ওই বডি সঠিক বডি, আমরা ওই বডিরই একটা অংশ, কিন্তু আমরাও আমাদের মতো করে দাবি ভয়েস রাইজ করতে পারি। এই মেসেজটাই দেওয়া আসলে উদ্দেশ্য। আর এই কারণে আমারও কিছু বলার আছে শিরোনামে কিন্তু আমরা নামছি। আপনি শিরোনাম দিকে লক্ষ্য করেন যে আমারও কিছু বলার আছে। দীর্ঘ সময় আমাদেরকে আউটসাইডার হিসাবে দেখা হয়েছে। ফলে এই যেই ম্যাসাকার 24-এর গণঅভ্যুত্থানে হয়েছে, এই ম্যাসাকারের পর মানে আর কেউ ঘরে বসে থাকতে পারে এমনটা সম্ভব ছিল না। এমনকি সে আওয়ামী লীগ করে, সেও মানে তার বিবেক বোধের তাড়নায় সে কিন্তু রাস্তায় নেমেছিল। এমন অনেক আওয়ামী লীগারও আছে। আবার যারা পুলিশ সদস্যদের মধ্যে এমন পুলিশ আছে, আমার বাসায় একজন পুলিশ সদস্য ছিল, মানে সে লুকিয়ে লুকিয়ে যেতে হতো। মানে সে ঘরের মধ্যে আস্তে আস্তে সে নিজের লজ্জায় অনুতপ্তর মধ্যে ভরপুর। এমন অনেক পুলিশ সদস্য কিন্তু আছে। মানে একটা প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সরকার যতভাবেই মনে করেন খারাপ করার চেষ্টা করুক, কিন্তু ওর মধ্যে থেকেও দু একটা ভালো মানুষ তো অবশ্যই থাকে। তো তারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, তারা এই আন্দোলনে নেমেছে। আর সবচেয়ে যাত্রাবাড়ির যেই মানে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের মধ্যে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরাই না, মাদ্রাসা শিক্ষার্থী ছাড়াও বিশেষ করে শ্রমিক শ্রেণীর মধ্যে আপনি মাছ আড়তের কর্মীর একটা ঘটনা মানে আমার নিজের চোখে দেখা, যে মাছ আড়তের একজন কর্মী, সে মাদ্রাসা শিক্ষার্থী, সে সাধারণ পোশাক পরে, মাদ্রাসার ইউনিফর্ম না, সে সাধারণ পোশাক পরে, ট্রাউজার প্যান্ট টি শার্ট পরে সে মাছ আড়তের কাছে মাছ কিনতে যাচ্ছে। এই কারণে যে তাকে দেখে যেন একজন স্বাভাবিক ক্রেতা মনে হয় বা মাছ আড়তের কর্মী মনে হয়। সে এমন ছদ্মবেশ নিয়ে তারা আন্দোলনে যুক্ত হতে যাচ্ছে, শাহবাগে যাবে বা শহীদ মিনারে যাবে। তো মাছ আড়তের কর্মী তাকে মাছ দিয়ে দিচ্ছে যাতে
পুলিশ সামনে মানে চেক করলে যাতে আন্দোলনকারী হিসেবে তাকে দমন করা না যায়, এই কারণে মাছ দিয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে যে আপনারা যান, আপনাদেরকে টাকা দিতে হবে না, আপনারা ওদিক কোনো গরিব পাইলে দিয়ে দিন তাকে। এই যে দেখেন এখানে জনসম্পৃক্ততার যে ব্যাপার, এটা যে গণমানুষের আন্দোলন, হ্যাঁ, এটা যে বোঝার ব্যাপার, এটা কিন্তু যাত্রাবাড়িতে তৈরি হয়েছে। আর আর এই জিনিসটা আমরা তৈরি করেছি গাস্ত কর্মসূচির মধ্য দিয়ে। আর গাস্ত কর্মসূচি ছিল যে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে গিয়ে বলা যে এই আন্দোলন হলো একটি গণ আন্দোলন। এই আন্দোলন কোনো রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট কোনো আন্দোলন নয়। যে আন্দোলনকে আমি একজনকে পতন ঘটিয়ে আরেকজনকে বসিয়ে দেওয়ার আন্দোলন নয়, বা আমরা কোনো রাজনৈতিক দাবি থেকে নামতেছি, বিষয়টা এমনও নয়। এটা হলো গণমানুষের আন্দোলন, এখানে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনে সবাইকে নামতে হবে, সবাইকে সোচ্চার হতে হবে, এবং এখানে কোনো মানে কোনো ডাইমেনশন তৈরি করে বা কোনো বিভেদ সৃষ্টি করে মানে এটা এক তরফের আন্দোলন আরেক তরফের নয়, এই ধরনের কিন্তু বিষয় ছিল না। ফলে এই নারীদের বিষয় যেটা নিয়ে শুরুতে আলোচনা হচ্ছিল, যে নারীদেরকে সবসময় ইসলাম নারীদেরকে ইনসাফপূর্ণ আচরণ করার কথা বলে, এবং নারীদের নৈতিক পরিসরের জায়গা থেকে নারীরা সবসময় ইসলাম যেভাবে তাদেরকে ট্রিট করে, মানে ইসলাম নারীদের জন্য যে অধিকার বা যে বাউন্ডারি দিয়েছে, সেই বাউন্ডারিটা আমরা ইনশিওর করতে পারছি কিনা বা ইনশিওর করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই। মানে ইসলামের মধ্যেই নারীরা সবচাইতে বেশি মানে মানে তারা বেশি ইনসাফ পাওয়ার যোগ্য, এবং তারা বেশি তাদের অধিকার রক্ষা হয়। মানে ইসলাম আসলে ইসলামকে সবসময় দেখা হয় একটা ভিন্ন চোখে, বিশেষ করে এই ৭১-এর পরবর্তী থেকে নিয়ে, বিশেষ করে সেকুলারিজম যখন আমাদের সংবিধানে ঢুকে দেওয়া হলো একটা ভিন্ন রাষ্ট্রের একটা প্রেসক্রিপশনে, তখন থেকেই মূলত ইসলামকে একটা পরাজিত শক্তি হিসাবে ট্রিট করা হয়েছিল। এর আগে কিন্তু ৪৭ পরবর্তী সময় ইসলাম কিন্তু একটা বড় ধরনের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল। কিন্তু ৭১-এর যেই আপনার মুক্তিযোদ্ধার চেতনার মধ্যে আপনি সেকুলারিজমকে ঢুকিয়ে দিয়ে মূলত ধর্মকে পরাজিত শক্তি হিসাবে ট্রিট করার একটা অপশক্তি কিন্তু আমরা দেখেছি। এরপরে দেখেন এর কারণে কিন্তু এখনো পর্যন্ত কতগুলো গণঅভ্যুত্থান হয়ে গেল। আর প্রত্যেকটা গণঅভ্যুত্থান হওয়ার পিছনে একটাই কারণ, যে এখানে সেকুলারিজম এই দেশের জন্য নয়, এই দেশের জন্য সমাজতন্ত্র নয়। ৭১ সেকুলার প্রতিষ্ঠা করার জন্য হয়নি, ৭১ সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য হয়নি। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই এই বিষয়গুলো আমাদের সামনে আসে, যখনই মনে হয় যে আপনি ধর্মকর্ম করবেন আপনার ঘরের মধ্যে, হ্যাঁ, আপনার ঘরের মধ্যেও কিন্তু এখন সেফ নাই, এখন পারিবারিক আইনের মধ্যেও মনে করেন সেকুলারিজম ঢুকে দেওয়ার চেষ্টা করতেছে, বা মনে করেন ওখানের মধ্যেও আপনার সমান বিষয়কে আলোচনা আসতেছে। ফলে মানে এত সহজ সমীকরণ নয় যে সেকুলারিজমকে আপনি প্রতিষ্ঠা করে দিবেন আর সবাই সেটা মানার জন্য প্রস্তুত থাকবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় তারা যেই স্ট্রাগলের মধ্য দিয়ে গেছে, বাঙালি, বিশেষ করে বাঙালি মুসলমান, তাদের যেই ঐতিহ্য এবং তাদের যেই সংস্কৃতি, এই সংস্কৃতি আপনি চাইলে একদিনই ভুলে যাওয়া যাবে না। আর যে কথা বললেন যে ইসলাম এটা সমর্থন করে কিনা, যে মোরাল পুলিশিং করার বা বিষয়টা ঠিক এরকম না। সোশ্যাল অ্যাকসেপ্টেন্সি নামে একটা বিষয় আছে, যা আপনি এমন একটা কিছু করে ফেলতেছেন যেটা সোশ্যাল নর্মসের বাইরে, সাধারণ চোখে তো খারাপ, সাধারণ চোখে খারাপ। তো সেটা স্বাভাবিকভাবে শুধু ইসলামের নামে দিয়ে ওটাকে আপনাকে ফ্রেমিং করতেছে, বিষয়টা এমন না। সেটা স্বাভাবিকভাবেই আপনাকে বলতেছে যে আপনি এই কাজটা করবেন না। তো এইটাকে যদি আপনি আপনার মানবাধিকার প্রতিষ্ঠার আওয়াজ তুলে ফ্রেমিং করতে চান, তাহলে কিন্তু এখানে আপনার দুইটা মানে মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে। তো এইখানে আসলে ইসলাম সবসময় ইনসাফের পক্ষে থাকার কথা বলে। যেখানে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সি আছে সেখানে তো মাজার ভাঙার পক্ষেও ইসলাম যায় না। আর যেখানে ইসলাম মানে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সি নাই, যেমন আমি ৫ আগস্টের পরে আমার গ্রামের মধ্যে একটা ঘটনা আমি শেয়ার করি। সেখানে হঠাৎ করেই ৫ আগস্টের পরে মানে একজন মানুষ মারা গেছিল, তিনি আধা মৌলানা, মানে আলিয়া শিক্ষিত একজন মৌলানা, কিন্তু সেই তার যে মৌলানার যে চর্চা সেটা দীর্ঘকালীন সময় সে করেনি, সে পিরালি চর্চা করেছে। এরপর সে মারা গেছে। মারা যাওয়ার পর দেখা গেল যে তার জানাজা করার সময় যে ইমাম সাহেব, সে জানাজা করাবে না। কি কারণে? যে তার কবর পাকা করা হচ্ছে, একদম নিচ থেকে টাইস করা হচ্ছে, মানে ভেতর পর্যন্ত টাইস করা হচ্ছে, হ্যাঁ। এবং তাকে মানে স্বাভাবিক যেই মুসলিম রীতিনীতি অনুযায়ী যেভাবে দাফন কার্য করা হয় তার থেকে একটু ভিন্ন করছে। তখনই আমাদের যে খতিব সাহেব, তিনি সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করলেন যে আমি জানাজা করাইতে পারবো না, কারণ করাইতে গেলে এই বিষয়গুলো এড়াইতে হবে।
তো তারা বলছে যে থাক, দরকার নেই, আপনাকে ছাড়াই আমরা করে দেব। আচ্ছা, তারা করে নিল। এরপর দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের মধ্যে এই কনফ্লিকশনটা আছে, অর্থাৎ সামাজিকতার বাইরে গিয়ে তারা ভিন্ন কিছু করছে। হ্যাঁ, এবং সমাজ কিন্তু সেটা কি অন্যভাবে দেখছে, সমাজ কিন্তু সেটাকে অ্যাকসেপ্টেন্স মানে সমাজ কিন্তু অ্যাকসেপ্ট করে, গ্রহণ করছে না। 5 আগস্টের পর দেখা গেল যে তারা বাইরে থেকে কিছু মানুষ ভাড়া করে এনে তারা সেখানে ওরস করছে, তারা মাদক দ্রব্যের কাজ করছে, ওখানে মাদকের আখড়া বসে যাচ্ছে, গান বাজনা করছে। এই বিষয়গুলো কিন্তু আসা শুরু করলো, মানুষ সেটার প্রতিরোধ করলো। তো আমার কাছে সর্বপ্রথম এই দৃষ্টি আকর্ষণ করে যে শায়েক, আপনি তো ঢাকায় থাকেন, আপনি এটা কিছু করেন। তো আমি চিন্তা করে দেখলাম যে আমি তাদের জন্য কী করতে পারি। তো আমি সাথে সাথে একটা লিখলাম, আমি একটা ডিসি বরাবর এবং ইউনো বরাবর একটা নোটিশ করলাম, এবং করে আমি আমার নাম আইনি পদক্ষেপের হ্যাঁ করা যায় আমি, এবং বললাম যে গ্রামের 300 জন মানুষ, সেই 300 মানুষের একটা স্বাক্ষর নেও, পিছনে গণস্বাক্ষর, সবার স্বাক্ষর নেওয়া হলো, এবং মসজিদ কমিটি এটার মধ্যে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। এরপর ইউনোর কাছে দেওয়া হলো এবং ডিসির কাছে দেওয়া হলো। তারা কিন্তু ঠিকই পদক্ষেপ নিয়েছে। তো এই যে একটা বিষয় যে কীভাবে আপনার ইসলামের যে চাওয়া সেটাকে আপনি কীভাবে আইনি পদক্ষেপে রূপান্তর করতে পারবেন, সেটা হলো আপনার চ্যালেঞ্জ। এটাকে যদি আপনি মানে সমাজের বাইরে গিয়ে কিছু করতে চান তাহলে সেটা সম্ভব না। আর যদি অন্য কোনো সংস্কৃতির কোনো কিছু চাপিয়ে দিয়ে আসলে এটাও সম্ভব না। কারণ দেখেন, এখানে গ্রামের 300 জন মানুষ, তার বিপরীতে একজন মানুষ, সে বাহির থেকে মানুষ হায়ার করে এনে সে একটা মানে গ্রামবাসীর যেই চাহিদা আকাঙ্ক্ষা বা তাদের সংস্কৃতির বাইরে কিছু করতে যাচ্ছে, তখনই কিন্তু তার একটা বিপরীতমুখী তৈরি হলো। আর যদি এমন কিছু হতো যে এটার মধ্যে গ্রামবাসীও একমত আছে, গ্রামবাসীকে নিয়েই করতেছে, অর্থাৎ পুরো গ্রামবাসী এটার সাথে জড়িত, তখন কিন্তু ইসলাম গিয়ে ওখানে আবার বলে যে তাহলে ওখানে ওদেরকে ওদের মতোই থাকতে দাও, ওরা ওদের মতো করুক। কিন্তু যখন হচ্ছে এরকম যে 100 জন মানুষ এটার বিপরীতে, তার বিপরীতে একজন সে একাই মতবারি করতেছে, তখন বলতেছে যে না, এটা হবে না, এটা ইনসাফ না। বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীর বাংলাদেশ কীরকম দেখতে চান, এ ব্যাপারে আপনি একটু যদি কিছু বলতেন। আগামীর বাংলাদেশ আমরা চাই যে ইনসাফের বাংলাদেশ হোক। কারণ ইনসাফ যেখানে প্রতিষ্ঠা হয় সেখানে যত অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠুক না কেন, সেই অপশক্তি আসলে অপশক্তি হয়ে ওঠার চান্স নেই। যেমন যদি ইনসাফ থাকতো তাহলে 2013 সালের মধ্যেই কিন্তু একটা ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত। ওই যে আমাদের 61 জন অধিকারের তালিকা অনুযায়ী যদি আমি ধরে বলি, সেই 61 জনের মানুষ যদি হতাহতের পক্ষে যদি ওই সময় ভয়েস রাইজ করা হতো, জনমত গড়ে উঠতো, এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলো যদি সেই সময় আরও ভয়েস রাইজ করে মানে দাঁড়াইতে পারতো, তাহলে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত আসতে হতো না, তখনই শেষ হয়ে যেত। তারপরে দেখেন ওইটা তো একটা শক্তি পাইছে, বিশাল শক্তি। এরপরে 2021 সালে এসে আরেকটা শক্তি পাইছে। তারপর আপনি দেখবেন আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে এক সপ্তাহে 200 জন মানুষকে তারা কিন্তু হত্যা করেছে। তো এই সবগুলো তাকে স্বৈরাচার হয়ে ওঠার ক্ষেত্রে লেজিটিমেসি দিছে। তো এইটা যদি মনে করেন বাংলাদেশের মানুষ ইনসাফের পক্ষে থাকতো, ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে থেকে যদি সেই বিষয়ে আওয়াজ তুলতো, তাহলে 24-এর মানে এই স্বৈরাচার এত বড় দানব আকৃতির স্বৈরাচার হয়ে উঠতে পারতো না, অনেক আগেই সেইটার শেষ হয়ে যেত। এবং আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠা হোক, এবং আলেম সমাজের যে নৈতিক পরিসর আছে সেটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে গুরুত্বপূর্ণ স্থান পাক। বিশেষ করে রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠান আছে যেখানে নৈতিক পরিসরের জায়গা আছে, সেই জায়গাগুলোতে আলেমদেরকে স্থান দিক, গুরুত্বপূর্ণ জায়গায় রাখুক। যেমন পুলিশের মধ্যেও একটা নৈতিক জায়গা আছে, যে পাবলিকের সাথে যাতে পুলিশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেই জন্য মাঝামাঝি একটা সেতুবন্ধন অবস্থায় মানে আলেমদেরকে রাখা হোক। কারণ আপনি দেখবেন যে আলেমরা হইল সমাজের এবং সংস্কৃতির সবচাইতে কাছাকাছি একজন অভিভাবক, একজন জনপ্রতিনিধি। সে কিন্তু ওই মাসেও তার সিরিয়াল পাওয়া যায় না তার সাথে সাক্ষাৎ করার জন্য। আর আলেমরা কিন্তু সপ্তাহে একদিন, অন্তত একদিন মসজিদের মধ্যে জনগণের মুখোমুখি হয়, তাদের কথাবার্তা শুনে। তো সেই জায়গা থেকে যেহেতু জনগণকে বোঝার এবং বোঝানোর একমাত্র ভোকাল হলো আলেম সমাজ, সেক্ষেত্রে আলেম সমাজকে যদি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, নৈতিক পরিসর জায়গাগুলোতে তাদেরকে স্পেসিফিকভাবে তাদেরকে মূল্যায়ন করা হয়, আমার মনে হয় আগামী বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ দেখতে পাবে। যে বাংলাদেশ আমরা হয়তো এখন শুধু কল্পনাই করছি, কিন্তু কখনো নিজ চোখে দেখিনি। যে বাংলাদেশকে আমরা আসলে সবাই ওন করতে চাচ্ছি। আপনারা যাত্রাবাড়িতে যেটা করেছেন, যাত্রাবাড়িতে সর্বস্তরের মানুষ আসলে যাত্রাবাড়ির ওই মুহূর্তটা, ওই বিপদটাকে
কাঁধে কাঁধ মিলিয়ে আসলে সামাল দিয়েছে, তারা ওন করেছে আন্দোলনটাকে, বিপ্লবটাকে, এবং তারা দিন শেষে সফল হয়েছে। রেতন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি সামনে আপনার কাছ থেকে আমরা আরও অনেক কিছু শুনতে পারবো। আপনাকেও ধন্যবাদ, হিরোস অফ আওয়ার টাইম কেও ধন্যবাদ।